আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। দেখো আজকে আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে আমরা গুণগত রসায়ন এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো এখানে আমরা গুণগত রসায়নের বেশ ইম্পোর্টেন্ট এমসিকিউ সিলেক্ট করছি। তো এগুলো আমরা টাইপ ওয়াইজ সলভ করব। তো আশা করি টাইপ ওয়াইজ সলভ করলে তোমরা প্রত্যেকটা টাইপের আন্ডারে অনেকগুলো ইম্পোর্টেন্ট প্রশ্ন সলভ করলে তোমাদের কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা প্রশ্ন সলভের পাশাপাশি কনসেপ্টটা ক্লিয়ার করবে। ঠিক আছে? চলো কথা না বাড়াই, আর যদি এখানে কোনো প্রবলেম হয়ে থাকে সেটা স্ক্রিনশট তুলবা। স্ক্রিনশট তুলে আমাদের গ্রুপ যেটা আছে ওটাতে দিবা। তাহলে আমি সেখানে বুঝাই দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রবলেম থেকে থাকে কোথাও। ওকে? চলো। তো এখানে আমাদের প্রথমে যে কিছু বেসিক কনসেপ্ট আমরা জেনে নিই। তো এখান থেকে যেগুলো প্রশ্ন আসে ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে? দেখো, আমাদের স্থায়ী মূল কণিকা কারা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা কি চেঞ্জ হয়? এরা কিন্তু চেঞ্জ হয় না। একটা পরমাণুর ক্ষেত্রে যেমন দেখো, আমাদের যদি সোডিয়ামের ধরি, তো সোডিয়ামের ক্ষেত্রে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো ফিক্সড থাকে, তাই না? এগুলো চেঞ্জ হয় না। কিন্তু একটা কম্পোজিট কণিকা, এইগুলো হচ্ছে কি কম্পোজিট কণিকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। তো কম্পোজিট কণিকা দুইটা থাকে, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে ডিউটেরন কণা। মুখস্থ রাখবে আলফা কণা এবং ডিউটেরন কণা। তো এখানে যে আলফা কণা, আলফা কণাটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু, দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু, ঠিক আছে? তাহলে দেখো আলফা কণার ভর হচ্ছে 4 এবং চার্জ কিন্তু 2। তো এটা থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। এবং অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মানে কি? যেটা খুব কম স্থায়ী হয়। প্রশ্ন এভাবে আসে যে নিচের কোনটি সবচেয়ে কম স্থায়ী হয়? কম স্থায়ী মানে কিন্তু অস্থায়ী। অস্থায়ীর মধ্যে দেখো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, গ্র্যাভিটন, বোসন, মিউন, পায়ন, এরকম কিন্তু অনেক আছে। তো এগুলো হচ্ছে আমাদের মানে কমন, এগুলো কমন, বাট এখানে প্রায় 100 প্লাস কিন্তু অস্থায়ী কণিকা রয়েছে। তো এগুলো আমরা মাথায় রাখবো, এগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, বিশেষ করে যে মেসনটা আসে, তারপর বোসনটা আসে, মিউন, পায়ন এগুলো আসে। এরপর আসো আমাদের আরেকটা প্রশ্ন, যে এখান থেকে এই টাইপটাতে কিন্তু বেশি প্রশ্ন আসে আমাদের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এইটা হচ্ছে আমাদের একটা পরমাণু। তো পরমাণুর ক্ষেত্রে যদি আমি বলি, দেখো আমরা মনে করো সোডিয়াম, আমরা মনে করো ক্লোরিন পরমাণু ধরলাম, ঠিক আছে? ক্লোরিন পরমাণু। তো ক্লোরিনের ক্ষেত্রে দেখো এর ভর কত, পারমাণবিক সংখ্যা কত, 17। আমরা যদি ভর সংখ্যা দেখতে কত 35 থাকে। তো চার্জের বেলায় যদি আসি, দেখো ক্লোরাইড আয়ন যদি বলি, তাহলে দেখো চার্জ এখানে -1, ঠিক আছে? তো গ্যাসের ক্ষেত্রে দেখো ক্লোরাইড দুইটা দুইটা পরমাণু আছে। তো এটা দেখে কি বোঝাচ্ছে? এই যে 35টা কি বলতো? 35টা হচ্ছে ভর এবং 17 এটা কি? এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এই যে মাইনাস এটা কি বলতো? এটা হচ্ছে চার্জ। এটা হচ্ছে চার্জ। এবং এই যে 2টা হচ্ছে কি পরমাণুর সংখ্যা। কয়টা পরমাণু আছে? কয়টা পরমাণু আছে? ক্লোরিনের 2টা পরমাণু আছে এই ক্লোরাইড আয়নে। তো এরকম ভাবে কিন্তু তোমাকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? এইভাবে তোমাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো দেখো এখানে মাথায় রাখবা, এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। ঠিক আছে? তো দেখো ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা মানে আমরা জানি কি প্রোটন যোগ নিউট্রন। তো এখান থেকে তোমাকে প্রোটন বের করতে বললে তুমি ভর থেকে নিউট্রন বাদ দিবা, বা নিউট্রন বললে আমরা নরমালি নিউট্রন সংখ্যা থাকে না, ঠিক আছে? দেখো এ থাকে আর জেড থাকে। তো এইটা হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ঠিক আছে? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা এখানে হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন, তো নিউট্রন কত হবে? দেখো নিউট্রন সমান সমান হচ্ছে এ মাইনাস জেড, ঠিক আছে? এ মাইনাস জেড, অর্থাৎ তুমি যদি ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দাও বা প্রোটন সংখ্যা বাদ দাও, সেটাই তুমি কিন্তু নিউট্রন পেয়ে যাবা। আর দেখো এটা যখন মানে প্রাইমারি অবস্থা থাকে, দেখো এখানে মুক্ত অবস্থা, এখানে কোনো চার্জ নাই। যদি চার্জ না থাকে, যদি চার্জ না থাকে, তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা, তাহলে এই যে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এখানে একটু তোমরা ঝামেলা পাকাও। ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যা কি হবে? তার পারমাণবিক সংখ্যার সমান হবে। পারমাণবিক সংখ্যার সমান হবে কখন? যখন কোনো চার্জ থাকবে না। এবার যদি চার্জ থাকে, যদি মনে করো চার্জ থাকে, দেখো এ থাকলো, ঠিক আছে? এ থাকলো এবং জেড, এখানে চার্জ মনে করো হচ্ছে -m। যদি চার্জ যদি মাইনাস থাকে, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে, ইলেকট্রন সংখ্যা হবে ইলেকট্রন। মাইনাস মানে কি? সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণ করা, এবং প্লাস মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে যদি গ্রহণ করে তাহলে তো ইলেকট্রন সংখ্যা বাড়বে। তাহলে প্রাথমিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা কত থাকে? প্রোটন সংখ্যার সমান। তার মানে ইলেকট্রন সংখ্যা জেড এর সমান হবে। তাহলে এই যে চার্জ যখন থাকবে তখন ইলেকট্রন সংখ্যা কত হবে? তখন ইলেকট্রন সংখ্যা চার্জের মান যত তত বাড়বে। তখন ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে দেখো তো? এই যে পারমাণবিক সংখ্যা, এটা কি প্রাথমিক অবস্থায় ছিল। এরপর সে এম সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা কি হচ্ছে প্লাস এম, ঠিক আছে? এখানে মাইনাস আছে, তাই বলে তুমি যে এখানে মাইনাস দিবা তা না। ইলেকট্রন সংখ্যা কি বাড়ছে, এটা কি করছে? সে গ্রহণ করছে। কি করছে? সে হচ্ছে গ্রহণ করছে। গ্রহণ মানে কি? সংখ্যাটা বাড়বে না? তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? জেড প্লাস এম হবে। এরপরে সেম ভাবে দেখো এখানে এক্স, এখানে প্লাস চার্জ দিলাম, কি দিলাম? প্লাস চার্জ দিলাম। তারপর দেখো ভর সংখ্যা, যে প্রোটন সংখ্যা, তাহলে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা দেখো এখানে প্লাস এম দিছে মানে কি? সে ত্যাগ করছে। কি করছে? সে ত্যাগ করছে। ত্যাগ করা মানে কি? ইলেকট্রন সংখ্যা কমে গেল। তাহলে যদি কমে যায় তার মানে কি? এটা বিয়োগ করতে হবে। তাহলে প্রাইমারি অবস্থায় প্রোটন সংখ্যাই ছিল আর ইলেকট্রন সংখ্যার সমান। এরপর ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। তার মানে জেড মাইনাস এম। তো এইভাবে আমাদের এই যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন। ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন সলভ করি। দেখো বলছে বিজোড় ইলেকট্রন যুক্ত অণু। দেখো প্রথমে আসছে ইলেকট্রন যুক্ত অণু। বিজোড় মানে কি? বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে। এটাই সিম্পল বিষয়। তো দেখো অবশ্যই তোমাকে কিন্তু আমাদের মিনিমাম 1 থেকে 30, 1 থেকে 30 মৌল যেগুলো আছে সবচেয়ে ভালো হয় 1 থেকে 30, বাট যদি না পারো তাহলে সর্বোচ্চ
20 সর্বনিম্ন 20 পর্যন্ত মনে রাখবা, ঠিক আছে? এদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা দেখো নাইট্রোজেন। তো আমি যদি এ নাম্বার অপশনের ক্ষেত্রে আসি, দেখো আমাদের নাইট্রোজেন, তাই না? এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বের করতে হচ্ছে। এখানে কিন্তু চার্জ আছে না? চার্জ নেই। তাহলে চার্জ মুক্ত অবস্থায় আছে। এখন নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন কয়টা আছে? 7টা এবং অক্সিজেনের ক্ষেত্রে কয়টা আছে? 8টা। ঠিক আছে? 7 যোগ 8, তাই না? তাহলে কত হলো দেখো তো 15। তাহলে এখানে কিন্তু আমরা বিজোড় সংখ্যক পেয়ে গেলাম। বিজোড় সংখ্যক পেয়ে গেলাম। ঠিক আছে? এটা গেল একটা। এরপরে বি নাম্বার অপশন দেখো, আমাদের অক্সিজেন। তো অক্সিজেন অণুতে একটা অক্সিজেনে কয়টা থাকে বলতো? অক্সিজেন কি O8 না? এই যে O8, এর ভর সংখ্যা কত? 16, 8 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো এখানে 8, কয়টা আছে পরমাণু? 2টা আছে। তাহলে 8 গুণ 2, যতগুলা পরমাণু থাকবে তত গুণ হবে। তাহলে 8 গুণ 2, তার মানে কত হচ্ছে? 16। তাহলে দেখো এখানে জোড় সংখ্যক আছে। সি নাম্বার অপশনে যদি আসি, দেখো কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? কার্বনের ক্ষেত্রে আমাদের কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে ইলেকট্রন সংখ্যাও 6, কারণ এখানে কোনো চার্জ নাই। লাগবে 6 প্লাস দেখো আবার কি অক্সিজেন কয়টা আছে? এখানে 2টা আছে। ঠিক আছে? তাহলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে একটা অক্সিজেন 8, কয়টা আছে? 2টা। তাহলে 8 গুণ 2 হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে 8 গুণ 2 কত? 16 আর 6 এখানে কত হবে? 22। তাহলে দেখো এখানেও কি জোড় সংখ্যা হলো। তারপর ডি নাম্বার অপশনে যদি আসি, H2, তাহলে 2 আছে, 2 মানে তো অবশ্যই দ্বিগুণী হবে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1 না? তাহলে আমরা কি জানি? ইলেকট্রন সংখ্যা হবে 1। 1 গুণন 2, এটা কত? 2। তারপর দেখো বিজোড় সংখ্যক ইলেকট্রন কোথায় আছে? শুধুমাত্র NO তে আছে না? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। জাস্ট সিম্পল, জাস্ট বুঝতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। ইলেকট্রন সংখ্যা তোমাকে বের করতে বলছে। তো এভাবে ইলেকট্রন গুলো বের করলে হবে। দেখো এটা কিন্তু গুচ্ছতে 21/22 সেশনে আসছে। তোমাদের কনসেপ্টে জানা বেশি জরুরি। এই সেম টাইপের প্রশ্ন তোমাকে মান চেঞ্জ করে দিয়ে দিতে পারে। ঠিক আছে? এরপরে দেখো আমাদের কোন পরমাণু বা আয়নের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? দেখো ইলেকট্রন সংখ্যা সমান এবং নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে? এবার নিউট্রন সংখ্যা মানে কি দেখছিলাম, যে ভর সংখ্যা থেকে আমরা কি করব? পারমাণবিক সংখ্যা বাদ দিব, তাই না? আর ইলেকট্রন সংখ্যা কি? তো প্রাইমারি অবস্থায় ইলেকট্রন সংখ্যা কি হচ্ছে বলতো? ইলেকট্রন সংখ্যা তার পারমাণবিক সংখ্যার সমান হয়। পারমাণবিক সংখ্যার সমান হয়। চার্জ থাকলে সেটা ভিন্ন কথা। মাইনাস থাকলে আমরা যোগ করব এবং প্লাস থাকলে মাইনাস করে দেব, তাই না? কারণ নেগেটিভ চার্জ মানে কি? ইলেকট্রন গ্রহণ করছে, আর পজিটিভ চার্জ মানে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে দেখো ইলেকট্রন আর প্রোটন সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো আমাদের ভর দেওয়া আছে এবং পারমাণবিক সংখ্যাও দেওয়া আছে। তাহলে এ নাম্বার অপশনের ক্ষেত্রে যদি দেখি, দেখো এ নাম্বার অপশনে দেখো ভর সংখ্যা কত? 4, ভর সংখ্যা 9 এবং প্রোটন সংখ্যা কত? 4। তার মানে এখানে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা দেখো 9 মাইনাস 4, তার মানে কত? দেখো তো 5। এখন কথা বলছে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান, তাই না? তো নিউট্রন 5 পাইছে। দেখো ইলেকট্রন কত? চার্জ আছে? চার্জ নাই। তার মানে কি? এই যে প্রোটন সংখ্যা হবে তার ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে 4টা। মিললো? মিললো। তাহলে এ নাম্বার অপশন কিন্তু হয় নাই। এ নাম্বার অপশন কিন্তু হয় নাই। তারপর দেখো বি নাম্বার অপশনে যদি আসি, বি নাম্বার অপশনে দেখো সেম ভাবে নিউটন বের করো। নিউটন মানে কি? ভর সংখ্যা থেকে তুমি আমাদের যে প্রোটন সংখ্যা সেটা বাদ দিবে। তাহলে দেখো ভর কত? 19, প্রোটন সংখ্যা 9। তাহলে দেখো 19 মাইনাস 9, তার মানে কত হলো? 10। তাহলে 10 হচ্ছে নিউটন সংখ্যা। এবার ইলেকট্রন সংখ্যা বের করো। প্রথমে দেখবা চার্জ আছে কিনা। চার্জ আছে? নাই। তাহলে জাস্ট আমাদের প্রোটন সংখ্যাটা হবে আমাদের ইলেকট্রন সংখ্যার সমান। দেখো 9 এখানে 10 মিললো? মিললো না। বলছে ইলেকট্রন এবং নিউটন সংখ্যা সমান হইতে হবে। তো সি নাম্বার অপশনে দেখো, সি নাম্বার অপশনে কি বলছে? 23 আছে, 11 আছে। আর কিন্তু চার্জ আছে, মাথায় রাখবা চার্জ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে কিন্তু চার্জ আছে। তাহলে নিউটন সংখ্যা কত হবে? নিউটনের ক্ষেত্রে চার্জ কোনো ইফেক্ট ফেলবে না। ঠিক আছে? নিউটনের ক্ষেত্রে চার্জ কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে এখানে আমাদের 23 মাইনাস হচ্ছে 11। দেখো এখানে কত আছে? 12। 12টা নিউটন আছে। সেম ভাবে ইলেকট্রনটা বের করো। দেখো এখানে কিন্তু চার্জ আছে। তাহলে চার্জ থাকলে আমরা প্রথমে প্রোটন সংখ্যাটা লিখবো। তাহলে প্রোটন সংখ্যা লিখলাম। এবার দেখবা চার্জ কি? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে চার্জ কমে গেছে। তাহলে কয়টা কমছে? একটা কমছে। তাহলে -1, তার মানে কত? এখানে 10। তাহলে 10 এখানে 12। তাহলে এটাও মিললো না। সেকেন্ড আমাদের লাস্ট চান্স কি? ডি নাম্বার অপশন। তো ডি নাম্বার অপশনে যদি আসি, দেখো এখানে আমাদের নিউটন সংখ্যা কত হচ্ছে? ভর সংখ্যা 18, প্রোটন সংখ্যা হচ্ছে 8। বাদ দিলাম। থাকলো কত? 10। খুব ভালো কথা। এবার ইলেকট্রনের ক্ষেত্রে আসো। তো প্রথমে কি দেখবো? প্রোটন সংখ্যা লিখলাম। এরপর চার্জ দেখবো, প্লাস না মাইনাস? মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ইলেকট্রন বাড়বে। কয়টা বাড়বে? 2টা বাড়বে, কারণ চার্জ কি? যে 2 আছে, মানে দেখো 2। দেখো এখানে কত হলো? 10। দেখো তো আমার কি বলছে? নিউটন এবং ইলেকট্রন 2টা সমান হইতে হবে। দেখো এখানে নিউটন সংখ্যাও 10 এবং ইলেকট্রন সংখ্যাও 10। তার মানে কি? আমাদের ডি নাম্বার অপশনটাই রাইট অ্যান্সার। এইভাবে তোমাকে জাস্ট বুঝতে হবে। ঠিক আছে? আমি জাস্ট তোমাকে দেখো আমি বোঝানোর সাথে করলাম, বাট তুমি কিন্তু দেখা মাত্রই করতে পারো, তাই না? কারণ এটা সিম্পল একটা জিনিস। দেখো 9 4 তার 5 হচ্ছে, 5 মিলতেছে না। আমি এটা হবে না। 19 9, তার 19 না বিয়োগ করলে 10 হয়। কিন্তু ইলেকট্রন কত? 9 মিলতেছে না। দেখা মাত্র তো অ্যান্সার করবো, তাই না? বোঝানোর সুবিধাতে আমি এত বড় করলাম। বাট তুমি প্র্যাকটিস করলে দেখা মাত্রই বলবা যে কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে? এত বেশি সময়, কয়েক সেকেন্ড লাগবে। এরপর দেখো সালফাইড আয়ন। ঠিক আছে? সালফাইড আয়ন। তো ইলেকট্রন সংখ্যা কত? তোমাকে কিন্তু একদম সুন্দর মতো ভর সংখ্যা, তারপর প্রোটন সংখ্যা দিয়ে দিছে। ইলেকট্রন সংখ্যা তোমাকে বের করতে বলছে। খুবই সিম্পল, দেখো বানানো ভাষায় আসছে। তো ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব? ইলেকট্রন সংখ্যা ভাইয়া
প্রথম কি করবো, এই যে প্রোটন সংখ্যা যোগ, প্রোটন সংখ্যা লিখবো, ঠিক আছে, প্রাইমারিক অবস্থায়। এরপর দেখবো চার্জ আছে কিনা, অবশ্যই চার্জ আছে। দেখো 2 মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তার দুইটা ইলেকট্রন বেড়ে গেছে। তাহলে দেখো কয়টা বাড়ছে, দুইটা বাড়ছে। তো 16 যোগ 2 মানে কত, 18। ঠিক আছে, এই যে 18টা ইলেকট্রন আছে। এখানে তোমাকে অনেক সময় প্রোটন বললে এই 16টা প্রোটন আছে, ভর সংখ্যা বললে 32টা, নিউট্রন বললে 16 মাইনাস 32 মাইনাস 16, তাহলে কত, 16টা নিউটন থাকতো। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেয়। এরপরে দেখো একটা খুবই সুন্দর একটা প্রশ্ন, তোমাকে একটু ঘুরাই দিবে, বাংলা লিখে দিছে, এরপরে বের করতে হবে। দেখো এটা কিন্তু নোয়াখালীতে আসছে। দেখো একটি আয়নের 18টি ইলেকট্রন আছে, খুব ভালো কথা। ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি। ঠিক আছে, 20টা নিউটন সংখ্যা, তাহলে নিউটন সংখ্যা কত দেওয়া আছে, 20টি দেওয়া আছে। দেখো চার্জ দেওয়া আছে -2, চার্জটা কিন্তু ইম্পর্টেন্ট, চার্জ কত, -2। তাহলে এর ভর সংখ্যা কত, ভর সংখ্যা কত, খুব ভালো কথা। দেখো তো ভাই, ভর সংখ্যা এ, এটা সমান সমান আমরা কি দেখছিলাম, আমাদের যে নিউটন সংখ্যা যোগ হচ্ছে প্রোটন সংখ্যা, তাই না? তাহলে আমাদের নিউটন সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা বের করতে হবে। দেখো তো প্রোটনের সাথে কিন্তু আমাদের ইলেকট্রনের একটা সম্পর্ক আছে, তাই না? আমাদের একটা মৌলে মুক্ত অবস্থায়, দেখো এখানে কোনো চার্জ নাই, এখানে কোনো চার্জ নাই, তো এখানে জেড, এখানে ইলেকট্রন সংখ্যা এবং জেড সংখ্যা কি সেম হতে হবে, ইলেকট্রন সংখ্যা জেড সংখ্যা সমান হতে হবে। কখন, যখন কোনো চার্জ থাকবে না, তখন কোনো চার্জ থাকবে না। দেখো এখানে কি বলছে, চার্জ হচ্ছে -2, চার্জ -2, তার মানে কি ইলেকট্রন সে দুইটা গ্রহণ করছে। তাহলে গ্রহণ করার পর হচ্ছে কয়টা, গ্রহণ করার পরে ইলেকট্রন হচ্ছে 18টা। বাট আমাদের প্রোটন সংখ্যা বের করার নিয়ম কি, দেখো আমাদের চার্জ হওয়ার আগে, মানে ইলেকট্রন গ্রহণের আগে, ইলেকট্রন গ্রহণের আগে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রোটন সংখ্যা বের করতে বলে না, চার্জ যেভাবে আছে তুমি যোগ করে দিবা জাস্ট। ঠিক আছে, প্রোটন সংখ্যা বললে দেখো পি, এটা সমান কি করবা, দেখো পি বললে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যার সাথে তুমি জাস্ট যেভাবে তোমার আসবে, যেভাবে তোমার চার্জ দেওয়া থাকবে সেভাবে তুমি প্লাস মাইনাস করে দিবা। ঠিক আছে, দেখো প্রোটন সংখ্যা পি, এটা সমান কত, ইলেকট্রন সংখ্যা কত, 8 না, তাহলে 8 দিলাম। তার সাথে দেখো এমটা কি মাইনাস আছে, তাহলে এই যে -2, তার মানে কত, 16। এই যে 16 হচ্ছে তার প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রোটনের ক্ষেত্রে তোমাকে ইলেকট্রন সংখ্যা এবং চার্জ যেভাবে আছে ওভাবে করে দিবা। কারণ কি, যে -2 এটা বিয়োগ হয়ে যাবে, কারণ আমাদের মুক্ত অবস্থায় লাগবে, চার্জ হওয়ার আগে। তাহলে দুইটা ইলেকট্রন তুমি ভাই গ্রহণ করছিলা, এবার তুমি ফেরত নাও, ফেরত নেওয়ার পরে যা থাকলো ওইটাই হচ্ছে প্রোটন সংখ্যার সমান, তাই না? তাহলে এখানে আমরা কি করব, চার্জ যে অবস্থায় আছে ওই অবস্থায় ইলেকট্রনের সাথে যোগ করে দিব। ঠিক আছে, দেখো তাহলে 18 -2, মাইনাস আছে মাইনাস করে 16। ঠিক আছে, পি পাইলাম। তাহলে এবার ভর সংখ্যা কত হবে, ভর, ভর অতএব ভর, ভর কত হবে, ভর দেখো আমাদের এই করলে কত হবে, এন প্লাস পি, মানে কি নিউটন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা। তাহলে দেখো এখানে কত হচ্ছে, নিউটন আছে 20টা, প্রোটন আছে কত, প্রোটন পাইলাম হচ্ছে 16টা। ঠিক আছে, তার মানে কত, 36। ঠিক আছে, 36, তো 36 হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো তোমাকে দিবে, তো প্রশ্নটা ভালো করে দেখবা। ঠিক আছে, প্রোটন সংখ্যা বললে চার্জটা যেভাবে আছে ওভাবে যোগ করে দিবে ইলেকট্রন। ঠিক আছে, এবার দেখুন ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা কত। তো ডিউটেরিয়াম, হাইড্রোজেনের আমাদের আইসোটোপ আছে, হাইড্রোজেনের যে আইসোটোপ, হাইড্রোজেনের যে আইসোটোপ, হাইড্রোজেন আইসোটোপের মধ্যে কি কি আছে, দেখো হাইড্রোজেন 1। দেখো প্রাথমিক অবস্থায় আমাদের হাইড্রোজেন দেখো 1 1, ভর সংখ্যা 1, এখানে নিউটন সংখ্যা কিন্তু নাই, এখানে নিউটন সংখ্যা, দেখো এখানে নিউটন সংখ্যা কিন্তু 0। ঠিক আছে, এর পরবর্তী দেখো দ্বিতীয় হাইড্রোজেন, সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 1। তো এই ক্ষেত্রে নিউটন সংখ্যা হচ্ছে 1। তো এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় এটা পোট্রিয়াম, এটা ডিউটেরিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে পোট্রিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম। ঠিক আছে, ডিউটেরিয়াম বা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখানে আমার একটা ভারী পানি লাগে, ভারী পানির সংকেত লাগে, যে ভারী পানির সংকেতে ডিউটেরিয়াম ইউজ করা হয়, এটা হচ্ছে D2O। ভারী পানির সংকেতটা কি, D2O, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, এটা মনে রাখতে পারো। তো ডিউটেরিয়ামের ক্ষেত্রে দেখো ভর সংখ্যা 2 হচ্ছে, তাহলে 2 - 1 মানে কত, নিউটন সংখ্যা 1 তুমি পাবা। এরপরে দেখো আমাদের টিট্রিয়াম, এরপর আমাদের কি বলতো, টিট্রিয়াম। ঠিক আছে, টিট্রিয়াম, টিট্রিয়াম মানে কি, এক্ষেত্রে ভর হবে 3, এর জন্য টিট্রিয়াম, টি, এর জন্য টিট্রিয়াম। প্রোটন সংখ্যা তো সেম, প্রোটন সংখ্যা মানে কি, আমার একটা স্বকীয় বৈশিষ্ট্য, প্রোটন সংখ্যা থাকলে না থাকলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার নাম যেমন সাকিব, এখন আমার নাম সাকিব বললে কি আমাকে তুমি চিনতেছো, বাট আমার নাম যদি অন্য রফিক বলে তুমি কি আমাকে চিনবা, চিনবা না। তাহলে এই যে পরিচয়, এই পরিচয় হচ্ছে তার প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেলে মৌলটাও কিন্তু, পরমাণুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1, প্রোটন সংখ্যা সেম আছে, ভর সংখ্যা পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো 3 - 1 মানে কত হচ্ছে, 2। এই ক্ষেত্রে নিউটন সংখ্যা কত, 2। তাহলে ডিউটেরিয়ামের ক্ষেত্রে প্রোটন নিউটন সংখ্যা 1, ট্রিটিয়ামের ক্ষেত্রে নিউটন সংখ্যা 2, এবং পোট্রিয়াম, ঠিক আছে, বা নরমাল হাইড্রোজেনের কথা যদি বলে সেক্ষেত্রে নিউটন সংখ্যা কত, 0। তাহলে আমাদের ডিউটেরিয়াম বলছে, তাহলে ডিউটেরিয়ামের ক্ষেত্রে কত হবে। এরপর আসো কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি। সম ইলেকট্রন, হ্যাঁ সম ইলেকট্রন মানে কি, সমান ইলেকট্রন বিশিষ্ট। ঠিক আছে, সম ইলেকট্রন মানে কি, সমান ইলেকট্রন থাকবে। তাহলে কার্বন ডাই অক্সাইড আগে কতটা ইলেকট্রন আছে এটা আমরা দেখি। দেখো কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, তো ইলেকট্রন সংখ্যা কতটি আছে, দেখো এখানে কোনো চার্জ নাই, তাহলে কার্বনের কত, পারমাণবিক সংখ্যা 6, তাহলে 6 নিলাম। অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত, 8, চার্জ নাই, তাহলে কি 2, 8 × 2 = 16, তাহলে এটা যোগফল দেয় নরমালি
পারমাণবিক সংখ্যা যোগফলই হবে ইলেকট্রনের সংখ্যা যদি কোনো চার্জ না থাকে। ঠিক আছে, দেখো 6 8 দুগুণে 16, ঠিক আছে, তার মানে কত 22। তাহলে এই যে 22 হচ্ছে আমাদের হচ্ছে এখানকার যে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তো তুমি এখানে হিসাব করে দেখবা যে 22 কার হচ্ছে, 22 কার হচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখো এখানে এ নাম্বার অপশনে যদি আসো, তো এ নাম্বার অপশনে কি নাইট্রোজেন আছে, তো নাইট্রোজেনে দেখো NO2। ঠিক আছে, এখানে যদি আমরা আসি দেখো এখানে NO2, এন এর ক্ষেত্রে নাইট্রোজেনের কত পারমাণবিক সংখ্যা 7। ঠিক আছে, এবার দেখো অক্সিজেন, দেখো টোটালটার উপরে আমাদের চার্জ না টোটালটা, তাহলে টোটাল আগে কাউন্ট করবা। ঠিক আছে, টোটাল আগে কাউন্ট করে নাও। অক্সিজেনের কত 8 নিলাম। এরপর দেখো চার্জ কত মাইনাস, মাইনাস মানে কি যে চার্জ হচ্ছে মাইনাস, তাহলে কি অবশ্যই ইলেকট্রন সে গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে না। তাহলে এখানে কত হচ্ছে, দেখো 7 আর 15, 15 আগে কত 16, তাহলে এখানে হলো 16টা, এটা হবে না। এরপর অক্সিজেন দেখো 3, তারপরে মাইনাস, তার মানে প্রথম কাজ কি আগে তুমি ভিতরে কাজ করো তারপর চার্জের কাজ করবা। তাহলে 3টা অক্সিজেন মানে কি 3 গুণ হচ্ছে 8, 3 8 24, মাইনাস আছে তার মানে কি এখানে 1 যোগ হবে। ঠিক আছে, দেখো 3 8 24 আর আগে কত 25, এখানে আর একটা যোগ, এই সরি আরো বেশি হয়ে গেছে, বেশি আমাদের 22টা, এখানে তোমার 25টা। এবার দেখো ক্লোরিন আছে, এখানে অক্সাইড আছে। ঠিক আছে, ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে। তো এখানে দেখো ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি জানি 17। ঠিক আছে, 17। এরপর দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি কত 8, তাহলে এই যে 8 লিখলাম। চার্জ কি মাইনাস আছে না, তাহলে এই যে +1। ঠিক আছে, বুঝতে পারছো, চার্জ মাইনাস এর জন্য +1। আর নরমাল পারমাণবিক সংখ্যা আমরা লিখবো, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা তারপরে প্লাস চার্জের সংখ্যা। ঠিক আছে, দেখো 17 আর 8, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 25 আর যোগ 1, তো 26টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে 26টা হয়ে যাচ্ছে। তো এরপরে দেখো আমাদের হচ্ছে N3 নাইট্রোজেন আছে, তারপরে দেখো মাইনাস আছে। ঠিক আছে, তাহলে আগে 3টা নাইট্রোজেন দেখো, 3 7 কত, 3 7 21। ঠিক আছে, তার সাথে দেখো মাইনাস, তার মানে যোগ 1। দেখো 3 7 21 আর 1 যোগ করলে কত 22। তার মানে দেখো আমাদের ডি নাম্বার অপশন দেখো এখানে 22 মিলতেছে, তাই না। কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন সংখ্যা কত 22, এখানে ডি নাম্বারে কত 22, তার মানে ডি নাম্বারটা আমাদের রাইট আনসার। তো এইভাবে সম ইলেকট্রন বললে যার সম ইলেকট্রন ওটার আগে ইলেকট্রন কত বের করে নিবা, তারপর বাকিগুলা হিসাব করবা। তো অবশ্যই ভাই পারমাণবিক সংখ্যা তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে আমি বুঝাইতে পারবো, বাট পারমাণবিক সংখ্যা তো তোমাকে মুখস্থ করে দিতে পারবো না, এটা তোমাকে নিজেই মুখস্থ করতে হবে। তো অবশ্যই একটু কাইন্ডলি চেষ্টা করবা লিস্ট 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এদের মানে যে মৌলগুলো আছে তাদের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখার। ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য। এবার দেখো থায়োসালফেট, এটা ঢাবিতে আসা একটা প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো থায়োসালফেট বলছে থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কতটি, যোজন ইলেকট্রন সংখ্যা কতটি। ঠিক আছে, খুবই ভালো কথা, যোজন ইলেকট্রন সংখ্যা আমরা বের করব। তো যোজন ইলেকট্রন মানে কি, যোজন ইলেকট্রন মানে কি বলতো সর্বশেষ শক্তি স্তরে। ঠিক আছে, এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে, এখানে আমরা কিন্তু মোট ইলেকট্রন বলে নাই, এটাই হচ্ছে ট্রিক্স এখানে। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রিক্স। তোমাকে কি বলছে যোজন ইলেকট্রন, যোজন মানে কি শেষ কক্ষপথে। ঠিক আছে, শেষ কক্ষপথে, শেষ কক্ষপথে, শেষ কক্ষপথে। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা কত। তার মানে দেখো এখানে সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত লাগবে, অক্সিজেনের শেষ কক্ষপথে দেখো সালফার 2টা আছে, তাহলে সালফারের একটা কক্ষপথে কত, তো 2টার জন্য 2 গুণ করবা। অক্সিজেনের একটা পরমাণুর ক্ষেত্রে যোজন ইলেকট্রন কত, তার সাথে 3 গুণ করবা। তারপর টোটালটার উপরে দেখো চার্জ কত মাইনাস, তারপর আমরা +2 করে দেবো। ঠিক আছে, তাহলে সালফারের আমরা জানি দেখো সালফার কত, সালফার 16। ঠিক আছে, তো এটার ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, ইলেকট্রন বিন্যাস যদি করো, তাহলে নরমালি যদি আমরা দেখি তাহলে দেখো 1s2 2s2, ঠিক আছে 2p6, তাহলে এখানে কত হলো দেখো 2p6 3s2, দেখো এখানে কত হচ্ছে আমাদের 4টা 10টা, এখানে হলো তাহলে এখানে 3p। ঠিক আছে, 3p, এখানে তোমার 3s1 হয়ে যায়, এখানে 3p5 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3 নম্বর কক্ষপথ থেকে সর্বশেষ কক্ষপথ, তাহলে এখানে যে যোজন সালফারের যে যোজন ইলেকট্রন, সালফারের যে যোজন ইলেকট্রন মুখস্থ রাখবা, সালফারের যোজন ইলেকট্রন কত 6টি। ঠিক আছে, 6টি। এরপর আমরা যদি আসি হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে, তো অক্সিজেন কত 8। ঠিক আছে, তো এটা যদি ইলেকট্রন বিন্যাস করি দেখো 1s2 2s2। ঠিক আছে, তারপর দেখো 2p, এখানে দেখো 4 হয়ে গেল, তাহলে 2p4। ঠিক আছে, 2p4 আমরা পাবো। এবার দেখো এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, অযুগ্ম ইলেকট্রন। ঠিক আছে, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো এখানে কত হচ্ছে, দেখো সর্বশেষ কক্ষপথ 2 না, তাহলে 2 হচ্ছে সর্বশেষ কক্ষপথ। এরপরে ইলেকট্রন কয়টা আছে, 4 আর 2 6টা। তাহলে এখানেও আমাদের যোজন ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি, যোজন মানে কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 6টা। ঠিক আছে, 6টি। তার মানে এবার আমরা হিসাব করে ফেলি, তাহলে দেখো থায়োসালফেটের ক্ষেত্রে
H2O3 এর ক্ষেত্রে যদি আমরা আসি, সেক্ষেত্রে দেখো সালফার কয়টা আছে, দুইটা না? তাহলে এখানে টোটালটাকে কাউন্ট করবা, তারপরে চার্জ যোগ করবা, কারণ চার্জ কি সবার টোটাল একটা যৌগমূলক, এই জন্য কি চার্জ সবার শেষে যোগ হবে। তাহলে সালফার দুইটা, একটার জন্য কয়টা পাবো, 6টা যোজন ইলেকট্রন, তাহলে দুইটার জন্য কত পাবো, 6 গুণন 2 পাবো, ঠিক আছে, যোগ। এবার আসো অক্সিজেনের জন্য, তো অক্সিজেনের একটা পরমাণুর ক্ষেত্রে যোজন ইলেকট্রন কত, 6টা, তিনটার জন্য কি হবে, 6 গুণন 3, ঠিক আছে, 318। এরপর দেখো এখানে কি বলছে, চার্জ কত, -2 না, তাহলে এখানে কি হবে, +2। তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা, 6 দুগুণে 12, আচ্ছা 12, এই যে যোগ হচ্ছে 318, তারপর যোগ হচ্ছে 2, তার মানে দেখো 20, এখানে দেখো 2, তার মানে কত, এখানে 32, ঠিক আছে, 32টি যোজন ইলেকট্রন। মাথায় রাখবা, যোজন ইলেকট্রন আর মোট ইলেকট্রন কিন্তু সেম না। যোজন মানে কি, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন। দেখো এখানে ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখো 3 নাম্বার কক্ষপথটা কি সর্বশেষ না, তাহলে এটার উপর ইলেকট্রন কত, 6টা আছে। তেমনি অক্সিজেনের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথ কত, 2 না, 2টা হচ্ছে সর্বশেষ কক্ষপথ, ইলেকট্রন আছে কয়টা, 6টা, এই যে 6টা। এভাবে আগে মাথায় রাখতে হবে, যদি তুমি আগে থেকে মাথায় মানে তোমার জানা থাকে তাহলে তো হইলোই, না হলে এভাবে ইলেকট্রন বিন্যাস করে বের করতে হবে। তো আগে থেকে অবশ্যই প্র্যাকটিস করবো বেশি বেশি, ঠিক আছে। এবার এখানে দেখো এই যে অ্যামোনিয়াতে কতটি ইলেকট্রন আছে, ঠিক আছে, কতটা ইলেকট্রন আছে অ্যামোনিয়া, এই টোটাল অণু, ঠিক আছে, এই টোটালটাতে কয়টা ইলেকট্রন আছে, চার্জ কিন্তু আছে +1, ঠিক আছে। তো দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের ক্ষেত্রে NH4, ঠিক আছে, প্লাস। তো নাইট্রোজেনের ক্ষেত্রে কত, ইলেকট্রন সংখ্যা 7টা। অক্সিজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে একটা, আছে কয়টা, 4টা পরমাণু, তার মানে কি 4 গুণ হবে, ঠিক আছে। একটার জন্য কত, টোটাল পরমাণু কত, 4টা আছে, এই জন্য 4 গুণ, ঠিক আছে। এরপরে দেখো চার্জ কয়টা আছে, +1 না, তাহলে +1 মানে কি, একটা ইলেকট্রন সে টেক করছে, এটাকে টেক মানে কি মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে 7 আর 4 কত, 11, -1 মানে কত, 10, ঠিক আছে, 10টি হচ্ছে ইলেকট্রন। তাহলে অ্যান্সার কত, যে ডি নাম্বার। তো এইভাবে খুব সহজে আমরা প্রশ্নগুলো সলভ করতে পারি। এবার দেখো নিচের কোনটি কম্পোজিট কণিকা, তো আমরা কিন্তু দেখলাম আমাদের কম্পোজিট কণিকা কি ছিল, আলফা কণা ছিল, ঠিক আছে, আলফা কণা ছিল এবং হচ্ছে ডিউটেরন কণা ছিল, ঠিক আছে, কি ছিল, ডিউটেরন, ডিউটেরন, ঠিক আছে, আলফা কণা এবং ডিউটেরন কণা, এটা হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। এবং বাকি যে তিনটা এখানে দেওয়া আছে, এই তিনটা হচ্ছে আমাদের অস্থায়ী কণিকা। এই তিনটা কি বলতো, অস্থায়ী কণিকা, ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের অস্থায়ী। এবার আসো কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম, এই যে মাথায় বললাম, দেখো আমাদের কিন্তু এখানে অস্থায়ী বলা নাই, কি বলছে, স্থায়িত্ব কম। স্থায়িত্ব কম মানে কি, সেটা অস্থায়ী, স্থায়িত্ব কম মানে সেটা কি ভাই, অস্থায়ী। তাহলে অস্থায়ীর মধ্যে কি কি ছিল বলতো, যে ইলেকট্রনটা স্থায়ী, ইলেকট্রন হচ্ছে স্থায়ী, তাই না, এ হচ্ছে স্থায়ী বাসিন্দা, প্রোটন হচ্ছে স্থায়ী বাসিন্দা, নিউট্রন হচ্ছে স্থায়ী বাসিন্দা, কিন্তু এই বাসিন্দাটা কি অস্থায়ী, এর হচ্ছে আরেকটা, এ শ্বশুর বাড়িতে এসে বসে আসে, তার শ্বশুর বাড়িতে কি অস্থায়ী না, তাহলে হচ্ছে মনে করো অস্থায়ী, ঠিক আছে, তাহলে এ হচ্ছে কি অস্থায়ী, ঠিক আছে। মেসন, বোসন, ঠিক আছে, বোসন, তারপর পায়োন, ঠিক আছে, পায়োন, তারপর হচ্ছে মিউন, ঠিক আছে, মিউন, তারপর হচ্ছে যদি তোমাকে অ্যান্টিনো, ঠিক আছে, অ্যান্টিনো, ঠিক আছে, তো এই নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে, এই যে এই ধরনের গুলা আমাদের কি অস্থায়ী কণিকা। তো আমরা স্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা মাথায় রাখবো, বাকি যা আছে সবগুলাই আমাদের হচ্ছে অস্থায়ী, ঠিক আছে। স্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা 5টা মাথায় রাখতে হবে, ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন মিউট্রন। আর আমাদের যে কম্পোজিট কণিকা আলফা কণা, এই যে এখানে দেখলাম আলফা কণা এবং হচ্ছে ডিউট্রন কণা, এই 5টা মাথায় রাখবা, আর বাকি যা আছে সবগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এবার দেখো M3+ আয়নে 23টা ইলেকট্রন আছে, এর পারমাণবিক সংখ্যা কত, আবার বলছি পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা। তো সেই ক্ষেত্রে প্রোটন সংখ্যা P, এটা আমরা কি জানি, যে ইলেকট্রন সংখ্যা দিবা, তার সাথে চার্জ যেভাবে আছে না কেন, চার্জ যেভাবে থাকবে ওইভাবে তুমি যোগ বিয়োগ করে দিবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে ইলেকট্রন সংখ্যাটা আছে, 23টা ইলেকট্রন আছে, আর চার্জ কত, এখানে +3, প্লাস আছে, তার মানে প্লাস করতে হবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত, 23টা আছে, তার সাথে দেখো চার্জ কয়টা আছে, এটা হচ্ছে এম, এম কত, এম হচ্ছে 3+, এখানে অনেক সময় বুঝবা না, অনেক সময় এম হচ্ছে +3, এবং ই হচ্ছে কত, ই হচ্ছে 23, ঠিক আছে, বোঝা গেল। আর পি হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, পি হচ্ছে কি বলতো, প্রোটন, পি হচ্ছে প্রোটন, ঠিক আছে। তাহলে 23 প্লাস হচ্ছে 3, 23 + 3 মানে কত, 26, এই যে 26, এই 26টাই হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ঠিক আছে। তো খুবই সহজেই আমরা কিন্তু বের করে ফেলতে পারি। এরপর দেখো নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে, এখানে জোড়া দেওয়া আছে, দেখো এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে আসছিল, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমাদের জন্য তুলে দিছি। সমান সংখ্যক ইলেকট্রন আছে, দুইটার মধ্যে দুইটাতেই সমান সংখ্যক ইলেকট্রন আছে। আমরা যদি এ নাম্বার অপশনের ক্ষেত্রে আসি, তো এ নাম্বার অপশনে যদি আমরা আসি, দেখো এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, ঠিক আছে। তাহলে কার্বন এবং অক্সিজেন যদি বলি, দেখো কার্বন এবং অক্সিজেন, তাহলে কার্বনের কত 6, অক্সিজেন কত 8, নাইট্রোজেনে কত 7, 7 দুগুণে 14, ঠিক আছে, 7 দুগুণে 7 গুণন 2 14 হবে। দেখো 6 আর 8 কত হচ্ছে, 6 যোগ 8 মানে কত, এখানে তুমি পাচ্ছ হচ্ছে 14,
ঠিক আছে। তারপর দেখো 7 গুণন 2 এটা মানে কত 14। দেখো 14 14 কিন্তু মিলে গেছে, তাহলে এ নাম্বার অপশনটা আমাদের রাইট আনসার। ঠিক আছে, এই নাম্বারটাই রাইট। পরেরগুলা যদি দেখি, পরেরগুলা কি মিলবে? বি নাম্বারটা যদি আমরা দেখি একটু চেক করি। এখন নাইট্রোজেন 2 তার মানে কত 7 গুণন 2 এটা কত হচ্ছে 14, এখানে গেল 14। এবার দেখো NO, তাহলে নাইট্রোজেন কত ছিল 7, এই যে যোগ হচ্ছে 8 তার মানে এখানে 13, মিললো না। তো সি নাম্বার অপশন যদি আসে, দেখো অক্সিজেন 2 তার মানে 8 গুণন 2 তাহলে কত হচ্ছে 16। ঠিক আছে, এবার দেখো CO, তাহলে CO এর ক্ষেত্রে কি 6 তো হচ্ছে 8 মানে কত 14, মিলতেছে? মিলতেছে না। তারপর ডি নাম্বার অপশনে যদি আসি, দেখো কার্বন, দেখো কার্বনের 6 অক্সিজেন কত 8 তার মানে কত 14। তারপর দেখো এখানে NH3, ঠিক আছে অ্যামোনিয়া, তাহলে এখানে 7 যোগ হচ্ছে 3, কারণ হাইড্রোজেনের একটা এক থাকে তো লাস্টে 3 গুণ করছে 3 হয়েছে, তাহলে দেখো 10, মিলতেছে না। তাহলে সবগুলোর জন্য আমার কি এই নাম্বারটাই রাইট অ্যান্সার। সমান সংখ্যক ইলেকট্রন মানে দুইটারই সমান ইলেকট্রন থাকবে, এখানে 14টা এখানেও 14টা, এই নাম্বারটা রাইট অ্যান্সার। এবার দেখো পরমাণুতে নিউট্রন আবিষ্কার করেন কে? তো আমাদের আবিষ্কারগুলো মাথায় রাখতে হবে। তার মধ্যে দেখো নিউক্লিয়াস আবিষ্কার করে রাদারফোর্ড। রাদারফোর্ড একাই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আবিষ্কার করছে। ওই যে তার যে আমাদের পরীক্ষা আছে না, সোনাপাত্রের যে পরীক্ষা করছিল, ক্যাথোড পরীক্ষা, তো ওখান থেকে আমাদের নিউক্লিয়াস আবিষ্কার করছিল, তারপরে প্রোটন আবিষ্কার করছিল রাদারফোর্ড। তারপর ইলেকট্রনটা জে জে থমসন এবং নিউট্রনটা চ্যাডউইক মনে রাখবা। ঠিক আছে, নিউট্রনটা কি চ্যাডউইক এবং ইলেকট্রনটা জে জে থমসন, দুইবার পড়লেই মাথায় সেট হয়ে যাবে। তাহলে নিউটন সংখ্যা কি করছিল? যে চ্যাডউইক। ঠিক আছে, চ্যাডউইক। থমসন কে করছিল? থমসন হচ্ছে নিউটন আবিষ্কার করছিল, থমসন নিউটন আবিষ্কার করছিল। আর রাদারফোর্ড একই সাথে নিউক্লিয়াস এবং প্রোটন, নিউক্লিয়াস এবং প্রোটন। এবার দেখো পরমাণুর মৌলিক কিছু কণিকা, আমরা ওখান থেকে আরো কিছু দেখলাম যে কোনটির ভর সবচেয়ে কম। তো সবচেয়ে ভর কম কার জানো? সবচেয়ে ভর কম হচ্ছে ইলেকট্রনের। এবং ইলেকট্রনের ভর হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু ভরের প্রায় 1/1837 গুণ। ঠিক আছে, 1837 ভাগের 1 ভাগ, 1837 ভাগের 1 ভাগ এখান থেকে চলে আসে অনেক সময়। আবার পরমাণুর ব্যাসার্ধটাও ইম্পর্টেন্ট, 10⁻⁸ সেন্টিমিটার। তো এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করো, তো মিটারে কনভার্ট করলে কি আছে বলতো? 10⁻10 হয়ে যায়। ঠিক আছে, -10 হয়ে যায়। তার মানে কি এটা 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম লেখা যায়, অথবা 0.1 ন্যানোমিটার লেখা যায়, 0.1 ন্যানোমিটার। ঠিক আছে, অনেকভাবে আসতে পারে। সেন্টিমিটারে থাকলে 10⁻8, আর মিটারে থাকলে দেখো অ্যাংস্ট্রম। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম, অথবা ন্যানোমিটার বললে 0.1 ন্যানোমিটার। এখানে আমাদের চার্জ গুলো লাগবে। তো চার্জ গুলো দেখো, চার্জ কত? -1.6 × 10⁻19 কুলম্ব। আর প্রোটনের ক্ষেত্রে দেখো জাস্ট কি একই সেম চার্জ, পজিটিভ হবে। ঠিক আছে, সেম চার্জ পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে চার্জ সংখ্যা কি, ইলেকট্রন প্রোটনের চার্জ সংখ্যা প্রায় সেম, জাস্ট একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার দেখো ভর সংখ্যাটা লাগবে 9.1 × 10⁻8 গ্রাম। কেজিতে বললে এখানে -3 যোগ হবে। ঠিক আছে, যদি কেজি বলতো তাহলে 10⁻31 কেজি হবে, -31 কেজি হবে। এখানে দেখো আমাদের হচ্ছে প্রোটনের ভর কত? 1.672 10⁻24 গ্রাম। কেজি বললে 10⁻7 27 কেজি হবে। ঠিক আছে, এবার হচ্ছে নিউটনের ক্ষেত্রে চার্জ কিন্তু নিরপেক্ষ। নিউটন কত? নিউটনে কিন্তু চার্জ নাই। ঠিক আছে, এর ভর সংখ্যা কত? 1.674 10⁻24 গ্রাম, এটাও সেম। যদি কেজিতে বলে 10⁻27 হবে। ঠিক আছে, কেজিতে বললে কি -3 যোগ হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, স্লাইড তো দেওয়া থাকবে, এখান থেকে একটু পড়ে নিবা। ঠিক আছে, তাহলে কোনটির ভর সবচেয়ে কম? ইলেকট্রনের ভর কিন্তু সবচেয়ে কম। ঠিক আছে, মতবাদ ও মডেল। এখানে পরমাণু মতবাদ এবং মডেলের মধ্যে আমাদের দুইটার জন্য আমরা সবাই জানি, তাই না? তো আমাদের হচ্ছে বোর পরমাণু মডেল, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, একটা হচ্ছে বোর এবং একটা হচ্ছে রাদারফোর্ড। ঠিক আছে, রাদারফোর্ড খুব ভালো কথা। তো বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, কোয়ান্টাম বলবিদ্যা ওইটা। এবং রাদারফোর্ডের ক্ষেত্রে আমরা আলফা কণা যে বিচ্ছুরণ আছে না, আলফা কণা বিচ্ছুরণ, ওইটা হচ্ছে ভিত্তি। ঠিক আছে, তো আমাদের এখানে বলছে কোন পরমাণুর আয়নকে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, তো বোর পরমাণুটা কিছু সীমাবদ্ধ আছে, ব্যাখ্যা করতে পারে, এখানে ব্যাখ্যা করতে পারে বলছে। ঠিক আছে, তো যাদের ইলেকট্রন সংখ্যা এক, যাদের ইলেকট্রন সংখ্যা এক, যাদের ইলেকট্রন সংখ্যা এক, ঠিক আছে, তাদেরটাই শুধুমাত্র ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, তাদের ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে পারে। ওকে, তো দেখো এখানে হাইড্রোজেন, তো হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত? একটা। হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত? একটা, তাহলে এটা পারবে। সেম ভাবে দেখো হিলিয়াম, তো হিলিয়াম যদি বলি তাহলে হিলিয়াম কিন্তু 2, এই কিন্তু পারবে না। বাট এখানে যদি হিলিয়াম চার্জ দিয়ে দিই একটা, তাহলে ইলেকট্রন কত? একটা হয়ে গেল না? দেখো দুইটা ছিল প্রাথমিক অবস্থায়, চার্জ দিয়ে দিলাম এক, তার মানে একটা ইলেকট্রন হয়ে গেল। এবার দেখো লিথিয়াম যদি বলি, তো লিথিয়ামের ক্ষেত্রে কত? তিনটাই, পারমাণবিক সংখ্যা 3, তাহলে প্রাইমারি অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা কত? 3। তার মানে লিথিয়াম কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে না। বাট আমি যদি এর উপরে যদি একটা আয়ন লাগাই দিই, 2+ করে দিই, তাহলে কি হয়ে গেল দেখো তো? এর কিন্তু ইলেকট্রন সংখ্যা 1 হয়ে গেল। দেখো এর ইলেকট্রন সংখ্যা 1, ঠিক আছে? তারপর এর ইলেকট্রন সংখ্যা কত? 1, এর ইলেকট্রন সংখ্যা কত? 1, তার মানে এই তিনটা কিন্তু পারবে। তাহলে এখানে দেখো অপশন কোনটা আছে ব্যাখ্যা করতে পারবে?
হিলিয়াম এ তো পারবে না, কারণ ইলেকট্রন কত 2। হিলিয়াম প্লাস 2, দেখো এর ইলেকট্রন সংখ্যা কত 1। বেরিলিয়াম 2 প্লাস, ঠিক আছে, বেরিলিয়াম 2 প্লাস, তো বেরিলিয়াম 2 প্লাস হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম। বেরিলিয়াম দেখো কত 4 কিন্তু পারমানেন্ট অবস্থা, ঠিক আছে, তাহলে এখানে 2 প্লাস বলছে, তার মানে ইলেকট্রন কত, ইলেকট্রন কিন্তু হচ্ছে 2। তাহলে 2 ইলেকট্রন সংখ্যা যাদের 1 এর বেশি তারা কিন্তু পারবে না, তাই না, তারা কিন্তু পারবেন। তাহলে এটাও কি আমাদের ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 2, এটাও পারবে না। হাইড্রোজেন প্লাস এর আছে তো একটা, ভাই আরেকটা দিয়ে দিল, তার মানে ইলেকট্রন কত 0 হয়ে গেল, এটা তো আরো পারবে না, এটাও পারবে না, এটা পারবে না, ঠিক আছে। তাহলে পারবে কি শুধুমাত্র এই যে হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস। বাট এখানে দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে যদি আয়নটা কি হতো 3 প্লাস হইতো, এখানে 4টা ইলেকট্রন ছিল, ও দিয়ে দিছে কয়টা 3টা, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন কত হবে, ইলেকট্রন দেখো 4 মাইনাস 3, তার মানে কত 1, তখন কিন্তু সে পারত। তার বেরিলিয়াম 3 প্লাস কিন্তু পারবে, বেরিলিয়াম 3 প্লাস কিন্তু পারবে, ঠিক আছে। তো চার্জ দেখে ইলেকট্রন সংখ্যাটাকে বের করে নিবা যে আসলে ইলেকট্রন সংখ্যা যদি 1 হয় এই ক্ষেত্রে পারবে, ইলেকট্রন যদি 1 না হয় তাহলে কিন্তু পারবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে যাদের ইলেকট্রন সংখ্যা 1 তারাই শুধুমাত্র বোর পরমাণুর যা ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে। এরপরে দেখো পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে। তো আমরা অরবিটালের যে ধারণা পাই, অরবিটালের যে ধারণা সেটা মূলত আমাদের কোয়ান্টাম পরমাণু মডেল আছে না, এই কোয়ান্টাম পরমাণু মডেল এখান থেকে কিন্তু আমরা অরবিটালের ধারণাটা পাই, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে এখানে হচ্ছে কোয়ান্টাম পরমাণু মডেল, এখানে আমাদের হবে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, আমাদের এটা কোয়ান্টাম বলবিদ্যা। এখানে তোমার রাদারফোর্ড পরমাণু মডেল মানে রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে, রাদারফোর্ড, 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 ঠিক আছে, রাদারফোর্ড। তো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা যে নিউক্লিয়াসের ধারণা পাই, ঠিক আছে, নিউক্লিয়াসের ধারণা পাই, তারপর হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের ধারণা পাই। আর কোয়ান্টাম বলবিদ্যা থেকে আমাদের অরবিটালের, অরবিটাল, অরবিটাল আর অরবিট কিন্তু পার্থক্য। অরবিটালে কি বলতো, ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব থাকে বা ইলেকট্রন পাওয়ার সমানতাকে বেশি থাকে। আর অরবিট মানে হচ্ছে কক্ষপথ, ঠিক আছে, এসপিডিএফ এগুলো হচ্ছে অরবিটাল। তো এইগুলো আমরা কোথা থেকে, কোয়ান্টাম বলবিদ্যা থেকে, ঠিক আছে। রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা অরবিটের ধারণা পাই এবং হচ্ছে নিউক্লিয়াসের ধারণা পাই। এরপর আসো আমাদের নেক্সট কোশ্চেনে, এখানে কি বলছে, বোরের স্বীকার্য অনুযায়ী, বোরের স্বীকার্য অনুযায়ী অনুমোদিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ এখানে ডিরেক্ট সূত্র সেটা হচ্ছে আমাদের এমভিআর, এটা হচ্ছে এন এইচ ডিভাইড বাই হচ্ছে 2 পাই, ঠিক আছে, এন এইচ ডিভাইড বাই হচ্ছে 2 পাই। তো এখানে দেখো এন, এই এনটা কি বলতো, এন হচ্ছে কক্ষপথ, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, ঠিক আছে, কক্ষপথ কততম কক্ষপথ তোমাকে বলছে, এন তম কক্ষপথ বলছে, এন তম কক্ষপথের জন্য এনএইচ বাই হচ্ছে 2 পাই, এবং এইচ এর মানটা হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, ঠিক আছে, -34। এই মানটা আমাদের মুখস্থ রাখলে ম্যাথ করার সময় লাগে না, এরকম মানে আসে না, যদি আসে তাহলে মানগুলো বসাই দিবা। এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, তোমাকে যদি 2 নাম্বার কক্ষপথে তাহলে এন এর মান 2 বসাবা, 3 নাম্বার কক্ষপথে এন এর মান 3 বসাবে, হবে মান দিবা, ঠিক আছে। এন তম কক্ষপথে আমাদের কৌণিক ভরবেগ কত, এমভিআর এনএইচ বাই 2 পাই। তো তোমাকে যদি বলে প্রথম কক্ষপথে, ঠিক আছে, প্রথম কক্ষপথে যদি বলে দেয় প্রথম কক্ষপথে, তাহলে প্রথম কক্ষপথ দেখো এমভিআর এটা সমান সমান কত আসে, এইচ ডিভাইড বাই 2 পাই, এইচ ডিভাইড বাই 2 পাই, এটা কিন্তু আমাদের আসে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এনএইচ বাই 2 পাই, এটা হচ্ছে ডি নাম্বার। এরপর দেখো আমাদের সাই স্কোয়ার এর ইলেকট্রন তরঙ্গ, ইলেকট্রন তরঙ্গের তীব্রতার উপরে কি ডিপেন্ড করে। তাহলে আমাদের এই যে আইজেন ফাংশন, এটা সাইটাকে বলা হয় আইজেন ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আইজেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইজেন ফাংশন, এটা হচ্ছে আমাদের আইজেন ফাংশন, এটা হচ্ছে আইজেন ফাংশন। এখানে আমাদের যে আইজেন স্কোয়ার এটা দ্বারা বোঝায় কি, এটা দ্বারা বোঝায় হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে বেশি থাকে, ঠিক আছে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি এরকম একটা অঞ্চলের ডিপেন্ড, ইলেকট্রন পাওয়ার পাওয়ার সম্ভাবনা বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে, এই অঞ্চলটাকে আমরা আইজেন স্কোয়ার এটা দ্বারা প্রকাশ করি। তো এটাকে কিন্তু অরবিটালও বলা হয়, এটাকে বলা হয় কি অরবিটালও তুমি বলতে পারো, কারণ কি অরবিটাল মানে কি, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাকে আমরা অরবিটাল বলি। তো এটা কি আমাদের অরবিটালটাকেও আইজেন স্কোয়ার বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের আইজেন স্কোয়ারটা হচ্ছে প্রপোর্শনাল টু আমাদের হচ্ছে যে ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ইলেকট্রনের যে তরঙ্গ তার হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রনের তরঙ্গের সমানুপাতিক, ইলেকট্রন তরঙ্গের কি বলতো সমানুপাতিক, বর্গ টর্গ না কিন্তু ডিরেক্ট সমানুপাতিক, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের তরঙ্গের সমানুপাতিক আইজেন স্কোয়ার এটা কি, এটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে বেশি ওই অঞ্চলটাকে বলা হয়, এবং এটাকে তুমি অরবিটালও বলতে পারো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন সমীকরণটা সঠিক নয়, সঠিক নয়। দেখো প্রথমে এটা কি তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, এটা কি আমাদের,
এটা হচ্ছে আমরা জানি কি তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা, ঠিক আছে, তরঙ্গ সংখ্যা। আর যদি তোমাকে ডিরেক্ট খালি মিউ বললে এটা কি কম্পাঙ্ক, মিউ বললে এটা কি হবে কম্পাঙ্ক, আর মিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা আমরা জানি 1/λ, এটা ঠিক আছে। তো মিউ বার এটা c/λ তুমি এটা বলতে পারো, ঠিক আছে। তাহলে যে মিউ বার এটা c/λ বলা যায়। এরপর দেখো আমাদের এল ই বা হচ্ছে আমাদের শক্তির পার্থক্য, কক্ষপথের শক্তির পার্থক্য, এটা এইচ মিউ তুমি বলতে পারো, শক্তির সূত্র, ঠিক আছে। আবার ই, এই ই সমান সমান লেখা যায় হচ্ছে এইচ সি বাই হচ্ছে ল্যামডা, কারণ আমরা মিউ সমান কি লিখতে পারি, মিউ সমান সমান c/λ এটা জানি, ঠিক আছে। তো h/λ, তাহলে এখান থেকে দেখো ই প্রপোর্শনালটা কি 1/λ আমি বলতে পারি 1/λ, কিন্তু এখানে দেওয়া আছে কি সমানুপাতিক, বাট ই হচ্ছে কি প্রপোর্শনাল টু 1/λ, মানে ব্যস্তানুপাতিক, ল্যামডার ব্যস্তানুপাতিক, বাট এখানে দেওয়া আছে কি সমানুপাতিক, তার মানে এটা ভুল দেওয়া আছে, এটা আমাদের ভুল দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের রং, এটা হচ্ছে আমাদের রং। তাহলে অ্যান্সার কত হবে ডি নাম্বার, ঠিক আছে। তো বোঝা গেল নিচের কোনটা সঠিক নয়, তাহলে উপরে তিনটাই সঠিক, 4 নম্বর অপশনটা কি আমাদের ভুল, কারণ কি ই ইকুয়াল টু কত hc/λ, ঠিক আছে। এখানে সিটা কি আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, তার মানে কত 3 × 10⁸, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এখান থেকে ম্যাথ দিয়ে যদি দিয়ে দেয় যে শক্তি বের করো, তাহলে hc/λ বসাই দিলা, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, সি এর মান তো জানা, এইচ এর মানও আমাদের জানা আছে hc/λ, ঠিক আছে, বসাই দিবা শেষ। এরপর আসো আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নে কোনটি ব্যবহার করেন নাই, ঠিক আছে, করেননি কোনটা। দেখো উনি হচ্ছে আলফা কণা, এটা হচ্ছে দ্বিধান্তক, এটা হচ্ছে আলফা কণা, ঠিক আছে, আলফা, এটা হচ্ছে মূলত আলফা কণা। আলফা কণা কোনটা, দ্বিধান্তক হিলিয়াম পরমাণু। স্বর্ণের পাত তিনি ব্যবহার করছেন, যার পুরুত্ব হচ্ছে কত 0.0004 সেন্টিমিটার, মুখস্থ রাখবা। আর জেডএনএস আবরণযুক্ত পর্দা, ঠিক আছে, তাহলে এই তিনটা কিন্তু সে ব্যবহার করছে, এটা কিন্তু ব্যবহার করেনি, ঠিক আছে। দেখো নিউট্রন সে ব্যবহার করে নাই, সে ব্যবহার করছে কি আলফা কণা, ঠিক আছে, এবং স্বর্ণের পাত ব্যবহার করছিল জেডএনএস। তাহলে এই যে জেডএনএস, এই জেডএনএস টা কি করে বলতো, অনুপ্রভা সৃষ্টি করে, ঠিক আছে, অনুপ্রভা, অনুপ্রভা সৃষ্টি করে, জেডএনএস কি করে অনুপ্রভা সৃষ্টি, ঠিক আছে, অনুপ্রভা সৃষ্টি করে, ঠিক আছে, অনুপ্রভা সৃষ্টি করে। তার মানে যেখানে তোমার এই যে জেডএনএস পর্দা ছিল, ঠিক আছে, পর্দা ছিল, তো পর্দার উপরে যখন তোমার যে আলফা কণা পড়ছিল, তখন এখানে কি হচ্ছিল, তো এখানে উজ্জ্বল হচ্ছিল। তাহলে এই যে ইলেকট্রনের যে যাতায়াতটা, যে এটার আর কি নির্ণয়ের জন্য, দিকটা নির্ণয়ের জন্য কিন্তু সে জেডএনএস পর্দা তৈরি করছে, মানে এটার উপর কিছু পড়লে এটা কি উজ্জ্বল হয়ে থাকলো, অনুপ্রভা সৃষ্টি, না বুঝতে পারতো যে এখানে আসলে আঘাত হানছে কিনা। এরপর দেখো এখানে রাদারফোর্ডের বিচ্ছুরণ আলফা কণা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে, মানে এই যে আলফা কণাগুলা কি করছিল, বাধাপ্রাপ্ত, কোথাও একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই না, বাধাপ্রাপ্ত হলেই তো ব্যাকের দিকে চলে আসবে, তাহলে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে বাধাপ্রাপ্ত মানে কি সংঘর্ষ হচ্ছে। তাহলে দেখো কেন্দ্রে অতি ক্ষুদ্র নিউক্লিয়াসের সঙ্গে কি হচ্ছে সংঘর্ষ, কারণ নিউক্লিয়াসের মধ্যে কি বলতো পজিটিভ চার্জ ছিল এবং ভর, পজিটিভ চার্জ এবং ভর কি ছিল পুঞ্জীভূত ছিল, ঠিক আছে, পজিটিভ চার্জ এবং হচ্ছে ভর, সমস্ত ভর কি নিউক্লিয়াসে ছিল না। এবং পজিটিভ চার্জ কেন, কারণ কি আমরা নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, প্রোটনের চার্জ তো পজিটিভ, তাহলে ভিতরে কি হচ্ছে পজিটিভ, তাহলে এই দেখো আলফা কণা কি দ্বিধনাত্মক না, আলফা কণা কি ছিল দ্বিধনাত্মক, মানে কি যে পজিটিভ চার্জ যুক্ত, আলফা কণা কি চার্জ হচ্ছে কি বলতো, চার্জ হচ্ছে +2, এটা পজিটিভ চার্জ, কেন্দ্রেও আছে পজিটিভ চার্জ, তাহলে কি পরস্পর বিকর্ষণ করছে, তখন কি ব্যাকে চলে আসে, ঠিক আছে, বিপরীত দিকে চলে আসে, তখন তিনি সিদ্ধান্ত নিল তাহলে কেন্দ্রে হয়তো এমন একটা ভারী বস্তু আছে যে হয়তো পজিটিভ চার্জ যুক্ত এবং সমস্ত ভর কেন্দ্রে আছে, ঠিক আছে। তাহলে দেখো কেন্দ্রে যদি আলফা কণার থেকে যদি ভর কম হইতো, তাহলে সে কিন্তু টপকায় চলে যেতে পারতো, বাট আলফা কণা থেকে ভর কম হয়, সে কিন্তু বাধাপ্রাপ্ত হতো, ঠিক আছে। এরপর দেখো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কার পরমাণু মডেলের ভিত্তি, এটা হচ্ছে আমাদের বোর পরমাণুর ভিত্তি, ঠিক আছে। রাদারফোর্ডের হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ, এই আলফা কণা বিচ্ছুরণ করেই সে হচ্ছে তার যে মডেলটা সেটা দিছিল, ঠিক আছে, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে দিছিল। আর বোর কণা মডেলটা এই রাদারফোর্ডের যে ভুলগুলা সংশোধনের জন্য কোয়ান্টাম তত্ত্বের সাহায্য নিয়েছিল, ঠিক আছে। তার আলফা কণা বিচ্ছুরণ হচ্ছে তার ভিত্তি, ঠিক আছে, আলফা কণা বিচ্ছুরণ এটা হচ্ছে মূল ভিত্তি কার, রাদারফোর্ডের। আর যদি বোর পরমাণু মডেল, সেক্ষেত্রে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে বোর পরমাণু মডেলের ভিত্তি, এবং হচ্ছে রাদারফোর্ডের সংশোধিত রূপ, ঠিক আছে, রাদারফোর্ডের সংশোধিত রূপ। এরপর আসে আমাদের আইসোটোন, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানকার যে ইম্পর্টেন্ট উদাহরণ না, এগুলাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আইসোটোপ শেষে প আছে না, প দিয়ে মনে রাখবো হচ্ছে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান হবে, ভর ভিন্ন হবে। দেখো এখানে হাইড্রোজেন 1, এখানে হাইড্রোজেন, দেখো এখানে কি পোট্রিয়াম, এটা লিথিয়াম, দেখো এখানে দেখো ভর সংখ্যাটা ভিন্ন, এখানে 2, এখানে দেখো 2 1 ভিন্ন, বাট প্রোটন সংখ্যা কিন্তু সেম, এখানে 1 এখানে 1, তাই না, প্রোটন সংখ্যা সেম, তাহলে প্রোটন সংখ্যা সেম হলে কি এটা আইসোটোপ। দেখো কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বন এই যে দেখো 12, ভর সংখ্যা এই যে ভর সংখ্যা দুইটা ভিন্ন, বাট প্রোটন সংখ্যা কিন্তু সেম, কারণ কি আইসোটোপ হয় কি একই মৌলের, আইসোটোপ হবে একই মৌলের, একই মৌলের, ঠিক আছে, একই মৌল যদি বলে, তাহলে অবশ্যই কি তার পারমাণবিক সংখ্যাটা ফিক্স থাকবে। আইসো বার, বার দ্বারা মনে রাখবো কি ভর, ভর সংখ্যার সমান কি হবে ভর, ভরটা কি উপরে থাকে, দেখো
এই যে ভর সংখ্যা সমান 64 তার মানে তুমি কি বলবা আইসোবার। দেখো ভিন্ন মৌল বা ভিন্ন পরমাণু, তাই না? দুইটা ভিন্ন পরমাণু, ঠিক আছে? জাস্ট দেখো ভর সংখ্যা সমান হওয়ার কারণে আমি কি বলবো, এগুলো হচ্ছে আইসোবার। দেখো এখানে নাইট্রোজেন 64, ঠিক আছে? বুঝে যাচ্ছে না? আচ্ছা, এখানে নিকেল কপার। এবার দেখো আমাদের আইসোটোন। আইসোটোন ন দিয়ে মনে রাখবো কি বলতো, নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা যাদের নিউট্রন সংখ্যা সমান তারা হচ্ছে আইসোটোন। তাহলে নিউট্রন মানে কি? নিউট্রন সংখ্যা আমরা জানি কি, নিউট্রন সংখ্যা এটা কি বলতো, আমাদের ভর মাইনাস হচ্ছে প্রোটন, তাই না? ভর মাইনাস প্রোটন, এখান থেকে আমরা কি পাবো, নিউট্রন সংখ্যাটা পাবো। তাহলে 2 থেকে 1 বাদ দাও, তাহলে কত? 1 থাকলো। এখানে নিউট্রন সংখ্যা কত? 1। দেখো এখানে 3 আর 2 বাদ দাও, কত? 1। তাহলে এই দুইটা কি হচ্ছে, পরস্পর নিউট্রন সংখ্যা সমান, তাই না? তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করবো, ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে দেখো 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, এটা 1 এটা 1, দুইটা সেম। নাইট্রোজেন এখানে অক্সিজেন, দেখো 15 থেকে 7 বাদ দাও, কত থাকে? 8 থাকে। তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 8। এবার দেখো 16 থেকে 8 বাদ দাও, কত থাকে? 8 থাকে। তাহলে এখানেও নিউট্রন সংখ্যা কত? 8। তার মানে এটা কি পরস্পর আইসোটোন। বুঝা গেল? এবার দেখো আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে কি, এখানে ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে? যাদের ইলেকট্রন সংখ্যা সমান তারা হচ্ছে আইসো ইলেকট্রনিক। দেখো এখানে ইলেকট্রন সংখ্যা মানে কি, এই যে আমাদের প্রোটন সংখ্যাটাই তো ইলেকট্রন সংখ্যা, যদি কোনো চার্জ না থাকে। দেখো এখানে কয়টা আছে? 19টা, ঠিক আছে? এখানে কোথাও ভুল আছে? তো এখানে হয়তো অন্য কারণে হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওই যে আইসোটোনেরই হয়তো হয়ে গেছে। দেখো 39 ভাগ 2 এরকম দুইটা, এটা হবে না, ঠিক আছে? এটা হবে না, এটা হবে না। যেমন আমরা যদি আইসোটোনিক ক্ষেত্রে আসি, যেমন দাও নাইট্রোজেন, ঠিক আছে? নাইট্রোজেন 3 আয়ন। এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা দেখো 10, ইলেকট্রন সংখ্যা 10। নাইট্রোজেন হচ্ছে 7, ঠিক আছে? 7 এর থেকে 3 যোগ করতে হবে, তাহলে 10 হয়ে গেল। সেম দেখো এখানে অক্সিজেন, অক্সিজেন 2 মাইনাস, এখানে কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা কত? 10, ঠিক আছে? এরপরে যদি আমরা আসি, দেখো ফ্লোরাইড আয়ন, দেখো ফ্লোরাইড আয়ন, ঠিক আছে? এখানে নরমাল কত? 9, সাথে 1 ইলেকট্রন যোগ করলে কত? ইলেকট্রন সংখ্যা 10। তো দেখো এখানে আমরা বলতে পারি যে এই যে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের দেখো এই যে নাইট্রোজেন 3 মাইনাস, তারপর অক্সিজেন 2 মাইনাস, এবার দেখো ফ্লোরাইড আয়ন, এই তিনটা আমরা কি বলতে পারি, আইসো ইলেকট্রনিক। এটা ভুল, এটা হচ্ছে অন্য একটা টাইপ করতে গেলে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন সংখ্যা যাদের সমান তারা হচ্ছে আইসো ইলেকট্রনিক, এবং এটা আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। এবার দেখো কোনটি ক্লোরাইডের সাথে আইসো ইলেকট্রনিক। তাহলে ক্লোরাইডের ইলেকট্রন সংখ্যা কত? দেখো এখানে কত, ক্লোরিন কত, নরমালি আমাদের 17 পারমাণবিক সংখ্যা, তার সাথে মাইনাস আছে। তার মানে ইলেকট্রন সংখ্যা কত হবে, 17 যোগ হচ্ছে 1, চার্জ সংখ্যা, তার মানে 18। তাহলে এখানে দেখবো অপশনে কার্ডটা 18। দেখো সালফার, সালফার কত, 16 না? সালফার হচ্ছে 16, পাওয়ার কত, -2। তার মানে ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে দেখো 16 যোগ 2, তাহলে কত, 18। মিলে গেছে কিন্তু এ নাম্বার। পরে দেখো ফসফরাস। আচ্ছা এখানে তোমার সবগুলাই হয়। দেখো ফসফরাসের ক্ষেত্রে কত, ফসফরাস, ফসফরাস হচ্ছে 15, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, চার্জ কত, 3 মাইনাস। তার মানে ইলেকট্রন সংখ্যা কত হবে, 3টা যোগ হবে 15 সাথে। তাহলে দেখো 15 যোগ হচ্ছে 3, তার মানে কত, এখানে হচ্ছে 18 হবে। তেমনি দেখো পটাশিয়াম, পটাশিয়াম কত, পটাশিয়াম হচ্ছে 19, ঠিক আছে? পটাশিয়াম কত, 19। তাহলে এখানে চার্জ কত, প্লাস দেওয়া আছে। তাহলে প্লাস থাকলে কি, চার্জ কমে যাচ্ছে, তাই না? ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে। দেখো 19 মাইনাস 1, তার মানে কত, 18। তার মানে এখানে 3টা অপশনে আমাদেরকে রাইট আনসার, এজন্য সবগুলাই রাইট। তাহলে সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক যদি উল্লেখ থাকে, সম ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক, তুমি দেখবা যে এটার ইলেকট্রন সংখ্যা কত, তাহলে ওইটার সাথে অপশনটা মিলাবা, ঠিক আছে? আবারও মনে করাই দেই, পারমাণবিক সংখ্যা কিন্তু মাথায় রাখতে হবে 1 থেকে 30 পর্যন্ত। এবার দেখো কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নাই। তো প্রকৃতিতে নাই হচ্ছে তোমার এই যে গোল্ড, ঠিক আছে? গোল্ড এবং সোডিয়াম, গোল্ড এবং সোডিয়াম এদের এদের হচ্ছে নাই, ঠিক আছে? এর নাই, এর হচ্ছে আইসোটোপ প্রকৃতিতে নাই। তাহলে এখানে আমাদের সোডিয়াম হবে এবং হচ্ছে গোল্ড, ঠিক আছে? গোল্ড। এবার দেখো কোনটি আইসো ইলেকট্রনিক সেট, তার মানে এখানে প্রত্যেকটা অপশনেই সমান সংখ্যক ইলেকট্রন আছে, ঠিক আছে? তো দেখো এগুলো যদি তোমাকে একটু বলে দিই, ক্যালসিয়াম তুমি এখানে ধরতে পারবে। দেখো ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়াম যদি বলি, ক্যালসিয়ামের হচ্ছে কত, 20। এখানে যারা আছে সেগুলো বলে দিই। দেখো পটাশিয়াম, ঠিক আছে? পটাশিয়ামের কত, 19। তারপর দেখো এখানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের কত, 17 পারমাণবিক সংখ্যা। এরপর দেখো আমাদের হচ্ছে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম কত, 24, ঠিক আছে? ক্রোমিয়াম 24। তারপর আয়রন, আয়রন হচ্ছে তোমার 26, ঠিক আছে? তারপর দেখো ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, ম্যাঙ্গানিজ 25।
তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, ঠিক আছে? এভাবে হচ্ছে কার্বন আছে, কার্বন কত? কার্বন হচ্ছে আমাদের 6। তারপর দেখো অক্সিজেন আছে, অক্সিজেন কত? 8, ঠিক আছে? সোডিয়াম আছে, সোডিয়াম কত? 11, ঠিক আছে? এইগুলাই তো মেবি আছে। নিয়ন আছে, তো নিয়নের ক্ষেত্রে হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এবার হিসাব করতে পারবা তোমরা আশা করি। দেখো এ নাম্বার অপশনের ক্ষেত্রে যদি আমরা আসি, তো এ নাম্বার অপশন দেখো ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস। তো ক্যালসিয়াম 2 প্লাস এর ক্ষেত্রে ক্যালসিয়াম কত? 20 না? ক্যালসিয়াম হচ্ছে 20। তাহলে 20 যদি হয়, ঠিক আছে? 20 যদি হয়, তাহলে দেখো এখানে 20 এর সাথে কি 2 যোগ, তার মানে কত? 18। তাহলে দেখো এখানে হচ্ছে 18, ঠিক আছে? এরপর দেখো পটাশিয়াম প্লাস, তার মানে পটাশিয়ামের কত? নরমালি 19 ছিল, এর সাথে প্লাস মানে কি 1 বিয়োগ হবে। তাহলে এখানে কত? 18 হইলো, খুব ভালো কথা। দেখো এখানে ক্লোরিন আছে, এখানে কিন্তু চার্জ নাই, এখানে কিন্তু চার্জ নাই। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কত ছিল? 17। তাহলে দেখো 17। সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? সালফার ডাই, ঠিক আছে? এখানে সালফাইড আয়ন, ঠিক আছে? তাহলে 2 মাইনাস। প্রাথমিকে কি ছিল? 16টি না? তার সাথে 2 যোগ, তার মানে কত? 18। ইস, একটার জন্য মিস হয়ে গেল, তাই না? দেখো ক্লোরিনের ক্ষেত্রে খালি 17, বাকিগুলো কিন্তু সবগুলো 18। এটাও 18, এটা 18, এটাও 18। তার মানে এটা তো হবে না। বি নাম্বার বাদ। বি নাম্বার অপশনের ক্ষেত্রে দেখো, দেখি সেম ভাবে ক্রোমিয়াম 2 প্লাস। ক্রোমিয়ামের ক্ষেত্রে কত দেখলাম? 24 না? তাহলে 24 এর সাথে 2 যোগ করতে হবে, 2 বিয়োগ করতে হবে, যেহেতু প্লাস আছে চার্জ। তাহলে 24 মাইনাস 2 মানে কত? 22 টা ইলেকট্রন এখানে পাবা। তারপর দেখো Fe3 প্লাস। তাহলে আয়রনের ক্ষেত্রে আমি কি দেখছিলাম? 26। 26 এর থেকে 3 বাদ দিতে হবে, তার মানে কত পাবো? 23। তাহলে মিললো না তো, আগেই মিললো না। তখন ম্যাঙ্গানিজ দেখো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি ছিল? 25। 25 এর সাথে 2 যোগ করলে কত? 23, এটা মিল 23 আছে। তো কবাল্ট, কবাল্টের ক্ষেত্রে হচ্ছিল কবাল্ট, ঠিক আছে? কবাল্ট এখানে হচ্ছে 29, ঠিক আছে? 29। তো এখানে কবাল্ট হচ্ছে 27, সরি। কবাল্ট হচ্ছে কত? 27। এখানে কবাল্ট বাদ দিয়েছে। তাহলে কবাল্ট, এই কবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। তাহলে 27 এর 3 যোগ, তার মানে 3টা বাদ। তাহলে দেখো 27, 24। তাহলে দেখো এটাও কিন্তু মিলল না, বি নাম্বারটাও মিলল না। এবার দেখো সি নাম্বার অপশনে যদি আমরা আসি, দেখো নাইট্রোজেন 2 প্লাস, নাইট্রাইট আয়ন, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের কত? 7 না? তাহলে 7 এর সাথে 2 যোগ করছো, যেহেতু মাইনাস আছে তাহলে 2টা ইলেকট্রন যোগ হয়েছে, তাহলে 9 থাকলো এখানে। তারপর দেখো নিয়নের ক্ষেত্রে কত? এখানে 10 নরমালি ছিল, তার সাথে 1 যোগ 11, তাহলে আগেই বাদ। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো, ম্যাঙ্গানিজের, সরি আমাদের ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কত? 12। ম্যাগনেসিয়ামের আছে এখানে, তাহলে ম্যাগনেসিয়াম কত হবে? 12। তাহলে 12 সাথে কত? 2 যোগ না? তার মানে 2টা ইলেকট্রন সে গায়েব করে দিল। তাহলে কত থাকে? এখানে 10 থাকে। তারপর দেখো অ্যালুমিনিয়াম 4 প্লাস। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নরমাল 13 থাকে ইলেকট্রন, তার সাথে চার্জ আছে কত? 4টা, তার মানে 4টা বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো 13 থেকে 9, তাহলে মিললো। সি নাম্বারটাও কি মিললো না? ডি নাম্বারটাও হবে অবশ্যই। ডি নাম্বারটা দেখি চলো। এগুলো একটু চোখ বুলাই নিবা, এগুলো একটা সময় লাগবে, বাট প্রশ্নটা সহজ। যদি এরকম তোমার কাছে, তুমি যদি দেখো, তোমার যদি পারমাণবিক সংখ্যা যদি মাথায় থাকে, তো এগুলো তোমার কিন্তু খুবই অল্প সময় তুমি করতে পারবা। সময় লাগবে কখন? যখন তোমার পারমাণবিক সংখ্যা মাথায় থাকবে, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই তোমার দেখো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং হচ্ছে আমাদের যে গুণগত রসায়ন, এটার জন্য কিন্তু ভাই তোমাকে মাস্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? পারমাণবিক সংখ্যাগুলো এখন চেষ্টা করো মনে না থাকলে বারবার পড়ার, ঠিক আছে? 2 একবার পড়লে কিন্তু মাথায় চলে আসবে। দেখো ফ্লোরাইড আয়ন, ফ্লোরিনের ক্ষেত্রে কি দেখলাম? ফ্লোরিন, এই যে ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে? ফ্লোরিনের ক্ষেত্রে দেখো 9, ঠিক আছে? 9 থাকে। তাহলে দেখো এখানে মাইনাস আছে, তার মানে কি একটা যোগ হবে, তাহলে কি এখানে 10 হলো, ঠিক আছে? 10, 10। তারপর দেখো সোডিয়ামের ক্ষেত্রে কত? 11। সোডিয়ামের কত? 11। সোডিয়ামের কত? 11, ঠিক আছে? তাহলে 11 যদি থাকে প্লাস 1, তার মানে কত? এখানে 10 হবে, ঠিক আছে? এরপর দেখো অক্সিজেন 2 প্লাস, অক্সিজেনের কত? 8, ঠিক আছে? 8 তার সাথে তো 2 যোগ, তার মানে কত? এখানে হলো 10। তো দেখো কার্বনের ক্ষেত্রে কত? 6 না? 6 এর সাথে মাইনাস 4, মানে কত কথা গেছে? মাইনাস, তার মানে কি যোগ হবে ইলেকট্রন সংখ্যা, তাহলে কি 10। দেখো ডি নাম্বার অপশনের ক্ষেত্রে সবার কিন্তু 10, এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, ঠিক আছে? তাহলে ডি নাম্বারটা আমাদের রাইট। তো বুঝতে পারছা কোনটি আইসো ইলেকট্রনিক সেট, মানে কোন অপশনের প্রত্যেকটাই সমান ইলেকট্রন আছে, এটা বুঝাইছে। এরপর দেখো নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা? তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে এই যে কার্বন 14, এটা দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়, ঠিক আছে? যে পৃথিবীর বয়স নির্ধারণ করা হয় যে কার্বন 14 এটার আইসোটোপ। তো দেখো নিচের কোন জোড়া আইসোটোন? আইসোটোন মানে কি? এখানে নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে? এখানে নিউট্রন সমান, নিউট্রন সংখ্যা সমান। তো নিউট্রন সংখ্যাটা হচ্ছে সমান, ঠিক আছে? নিউট্রন সংখ্যা মানে কি? ভর মাইনাস করে দিব, ভর মাইনাস প্রোটন সংখ্যা। দেখো কার 12 মাইনাস 6, 12 মাইনাস মানে কি? এখানে হচ্ছে 6 হচ্ছে নিউট্রন সংখ্যা, 13 মাইনাস মানে এখানে 7 নিউট্রন সংখ্যা, তার মানে কি এটা মিলবে না। এবার দেখো এখানে 14 মাইনাস 6 মানে কি? এখানে 8 নিউট্রন সংখ্যা। এবার দেখো 16 মাইনাস 8 মানে কি? এখানেও তোমার 8 8 16, এই যে 8, ঠিক আছে? তাহলে আইসোটোন, হ্যাঁ এটাই তো বি নাম্বারটা রাইট আনসার। এবার দেখো এখানে যদি মিলাও, তাহলে এখানে তোমার মিলবে না, এখানে তোমার মিলবে না, এটা প্রথমেই বাদ, ঠিক আছে? এটা বাদ গেল, এটাও বাদ গেল সেম ভাবে, ঠিক আছে? তাহলে আমাদের কি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কার্বন 14 এবং এই যে 6, ঠিক আছে? এরপর দেখো অক্সিজেন
যে 8 আর যে 16, দেখো এখানে নিউটন সংখ্যা কত, এখানে নিউটন সংখ্যা 8, এখানেও নিউটন সংখ্যা কত 8, আর এটা কি পরস্পর সমান। এবার দেখো আমরা অরবিট ও অরবিটালের চলে আসি। তো এখানে অরবিট অরবিটালের ক্ষেত্রে দেখো কোন অরবিটাল সম্ভব নয়, তো কোন অরবিটাল সম্ভব নয় এটা আমরা দেখি। চলো, তো অরবিটালের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যার ক্ষেত্রে আমাদের কোয়ান্টাম সংখ্যা রাখতে হবে, ঠিক আছে। কোয়ান্টাম সংখ্যা আমাদের এন, এল, এম, ঠিক আছে, এল, এম, এন এবং এস, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা গুণন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো এন এর মান, তো এই যে এখানে তোমাদের 2p বললাম না, 2p, এই যে 2 এটাই হচ্ছে আমাদের এন, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, প্রধান শক্তি স্তর, ঠিক আছে, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, ঠিক আছে। তো এন এর উপরে কিন্তু সবগুলা ডিপেন্ড করবে। দেখো এল এর যে মান, এই যে এল এর যে মান, এল এর মান হচ্ছে তোমার জিরো থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত, বুঝা গেছে। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে জিরো থেকে 2 মাইনাস 1 মানে কত, 1 পর্যন্ত, তাহলে এর মান কত, 0 এবং 1, এটা হবে। তারপরে দেখো, এবং এল এর মানটা কখনোই কি বলতো, এল এর মানটা সবসময় কি বলতো, এখানে হচ্ছে n এর থেকে ছোট হবে, ঠিক আছে। এল এর মানটা কি হবে, n এর থেকে সবসময় ছোট হবে। এল এর যে মানটা সেটা হবে সবসময় কি বলতো, n এর থেকে ছোট, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এল হবে n এর ছোট, কখনো সমান বা বড় হইতে পারবে না, ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। তারপর এম এর মানটা ডিপেন্ড করবে কি জানো, এম এর মানটা হচ্ছে মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, ঠিক আছে, প্লাস এল পর্যন্ত। মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত হচ্ছে এম এর মানটা। প্রথমে দেখো এন এর মান লাগবে, এন এর মান কি, যে 2p বললাম, যে 2 এটা হচ্ছে এন এর মান, এটা পেয়ে গেলে তুমি পরপর সবগুলা পেয়ে যাবা, ঠিক আছে। তারপর এল এর মান পাবো কত, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তারপর এম এর মান কত হবে, এম এর মান হবে মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, ঠিক আছে। আমি উদাহরণ দিব, সমস্যা না। এস এর মানটা ঘূর্ণন, ঘূর্ণন তোমার হবে প্লাস মাইনাস হাফ, ঠিক আছে, হয় প্লাস হবে নয় মাইনাস হবে। এটা যদি দেখো ঘড়ি মানে ঘূর্ণনের দিক, যদি ঘড়ির দিকে থাকে একটা প্লাস হাফ হতে পারে, বিপরীত দিকে থাকলে সেটা কি হবে, বিপরীত দিকে থাকলে সেটা কি হবে, মাইনাস হাফ হবে ঘূর্ণনের দিকটা, ঠিক আছে। একই দিকে থাকলে পজিটিভ, বিপরীত দিকে থাকে নেগেটিভ। তো এখানে দেখো আমাদের ডিপেন্ড করবে, দেখো এন এর মানটা। তো এন এর মানটা আমি যদি তোমাকে বলি, দেখো এন সমান সমান মনে করো 3 তোমাকে বললাম, তাহলে এল এর মানটা কত হবে, এল এর মানটা হবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। দেখো 0, 1, 2, কেন, কারণ 3 মাইনাস 1 মানে কত, 2 পর্যন্ত যাবে। এবার এম এর মানটা কি বললাম ভাই, এম এর মান তোমার হবে হচ্ছে মাইনাস এল থেকে 0 থেকে প্লাস 1 পর্যন্ত। দেখো এখানে 2 আছে সর্বোচ্চ, 2 আছে সর্বোচ্চ, মাইনাস 2 পর্যন্ত যাবে, ঠিক আছে। দেখো এখানে মাইনাস 2, মাইনাস 1, 0, তারপর দেখো প্লাস 1, প্লাস, ঠিক আছে। তো এটা গেল আমাদের এম এর মান, ঠিক আছে, এটা গেল এম এর মান। দেখো 1, 2, 3, 4, 5টা। তো এরপরে দেখো আমাদের আসো এম এর মানটা পাইলাম। নেক্সট কি আমাদের এস এর মান, তো এস এর মানটা দুইটা থাকবে, একটা হচ্ছে প্লাস হাফ থাকবে, মাইনাস হাফ, তো এইভাবে আমাদের ইম্পর্টেন্ট। এরপর দেখো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এল এর মানের উপর ডিপেন্ড করে। এল এর মানটা কি করবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখানে অরবিটাল, ঠিক আছে, অরবিটালটা ইন্ডিকেট করবে। দেখো এল ইকুয়াল টু 0 হলে, এল ইকুয়াল টু 0 হলে এস অরবিটাল, ঠিক আছে, এল ইকুয়াল টু 0 হলে কি হবে, এস অরবিটাল, এস অরবিটাল। এবং এল ইকুয়াল টু যদি 1 হয়, এল ইকুয়াল টু 1 হলে কি হবে বলতো, পি অরবিটাল। এবং এল ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, 0, 1, তারপর দেখো 2 হলে তুমি এস পি ডি এফ ভেবে মনে রাখবা, এস প্রথমে, এস তারপর পি তারপর ডি তারপর এফ ভেবে মনে রাখবা, আর এখানে 0 থেকে মনে রাখবা 2, তাহলে এস পি, পি এর পর কি হয়, ডি হয়, ঠিক আছে। তারপর এল, এটা সমান 3 যদি হয় তাহলে এস পি ডি এফ হবে, ঠিক আছে। তো এইভাবে মাথায় রাখতে হবে। দেখো এখন যদি আমি বলি 2p এর কথা বলি, দেখো 2p, 2 এটার জন্য কত, n এর মানটা কত, n এর মান হচ্ছে 2। এবার দেখো p এর কথা বলছে, তাহলে p এর জন্য l এর মান কত হয় ভাই বলতো, আমি দেখো l এর মান কত হলে p হয়ে যায়, l এর মান 1 হয় না, তাহলে p এর জন্য l এর মান কত, 1, ঠিক আছে, l এর মান হচ্ছে 1। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, এখানে মাথায় রাখতে হবে। আবার শক্তিটা আবার অরবিটালের শক্তি, অরবিটালের শক্তি কি জানো, অরবিটালের শক্তিটা ডিপেন্ড করছে এই যে এটা n প্লাস এল। তো যার n প্লাস এল এর মানটা বড় হবে সেটা হচ্ছে বেশি। তাহলে দেখো এখানে আমি বলছিলাম আগে যে একটা শর্ত দিয়েছিলাম যে এল এর মানটা কেন এর থেকে বড় বা সমান হবে না, বড় বা সমান হবে না, মানে সবসময় ছোট থাকবে। দেখো 2p, এই 2p এর ক্ষেত্রে দেখো তো এটা পসিবল না, এটা কেন পসিবল, দেখো n এর মান এখানে 2, এল এর মান কত, এল এর মান হচ্ছে 1, তার মানে দেখো ছোট হচ্ছে, ঠিক আছে। 3d, এক্ষেত্রে দেখো 3, n এর মান হচ্ছে 3, এল এর মান কত, এল এর মান হচ্ছে 2, এটাও সম্ভব। 4f, দেখো 4f, f n এর মান কত, n এর মান হচ্ছে 4, f এর মানটা কত, f এর জন্য l এর মান কত, 3, এটা গেল। এবার দেখো 3f এর ক্ষেত্রে যদি আসি, তাহলে 3f, 3 এর জন্য কত, n এর মান হচ্ছে 3, এবং f এর জন্য আমাদের l কত হবে, l ইকুয়াল টু 3। আমি আগেই বলছিলাম যে n এর মানটা কি কখনোই l এর থেকে সমান হইতে পারে না। এবার n এর মানটা কখনোই কি বলতো
এন এর থেকে কি এন এর থেকে ছোট হইতে পারে না, এই শর্তগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এল এর মানটা এন এর থেকে সমান বা হচ্ছে বড় হওয়া যাবে না। তাহলে দেখো এখানে এল এর মানটা বড় হয়ে গেল না, তার মানে এটা কি কখনোই পসিবল হবে না, ঠিক আছে। এটা মাথায় রাখবা। যদি কখনো বলে যে কোন অরবিটাল সম্ভব নয়, সেক্ষেত্রে তুমি এন এবং এল এর মান দেখবা, যদি এল এর মানটা এন এর সমান বা বড় হয়ে যায় তাহলে এটা কি সম্ভব হবে না। আর এখানে যে বেসিক গুলো তো আলোচনা করলাম। দেখো 3D অরবিটালের জন্য যদি আরো বেসিক জানতে চাও সেক্ষেত্রে বইটা একটু দেখে নিবা, একটু রিডিং পড়ে নিলে তোমার মাথা ক্লিয়ার হয়ে যাবে, কারণ তুমি তো পড়ছো, একাডেমিকে পড়ছো, এতদিন পড়ছো। দেখো 3D অরবিটালের জন্য n প্লাস এল এর মান কত, ওই যে আবার বললাম n প্লাস এল এর মান 3D, এটা কি n, n কত 3, এবং d এর জন্য এল এর মানটা কত, অবশ্যই SPD, ঠিক আছে। এক করে বাদ দিবা, তাহলে s এর জন্য 0, তারপর 1, তারপর 2, এল এর মানটা কত এখানে 2, ঠিক আছে। তাহলে l n প্লাস এল এর মান কি হবে, 3 যোগ 2 মানে কত 5, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের অরবিটাল এগুলো কিন্তু পেয়ে গেলাম। এখানে আমাদের অরবিটাল সংখ্যা কিভাবে বের করতে হয় এটা আমরা পরবর্তী দেখো আমরা সলভ করতে করতে জানবো, ঠিক আছে। নিচে কোন অরবিটালটির ইলেকট্রন ঘনত্ব বেশি। আচ্ছা দেখো তো ঘনত্ব কিসের উপর ডিপেন্ড করে, ঘনত্ব, ঘনত্ব মানে কি রো, এই রো সমান আমরা কি জানতাম এম বাই ভি না। দেখো আয়তন যত কম হবে বা আয়তন, দেখো আয়তন কম কিন্তু কোয়ান্টিটি মনে করো বেশি, এরকম যদি হয় তাহলে সেটা কি হবে ঘনত্ব বেশি, তাই না। তাহলে দেখো আকার ছোট, দেখো আকার ছোট ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে এখানে ঘনত্ব বেশি হবে, নাকি আকার অনেক বড় তার ইলেকট্রন সংখ্যা এখানে একটা এখানে দুইটা তার ঘনত্ব বেশি হবে। দেখো এখানে হচ্ছে আমাদের 2p, এটা দুইটা কক্ষপথ আছে, 1s 2s 3s, দেখো এখানে দুইটা কক্ষপথ, এখানে তিনটা কক্ষপথ। দেখো 1s এর ক্ষেত্রে দেখো একটাই কক্ষপথ আছে, 2s এর ক্ষেত্রে দেখো দুইটা কক্ষপথ আছে, 3s এর ক্ষেত্রে দেখো তিনটা কক্ষপথ আছে, তাই না। তাহলে ইলেকট্রনের ঘনত্ব কোথায় হবে বেশি বলতো, এখানে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি না, আয়তনটা কম হবে না, আয়তনটা কম হবে কার ক্ষেত্রে 1s এর ক্ষেত্রে। তাহলে আয়তন যদি কম হয় বা আকার যদি সবচেয়ে ছোট হয় সেখানে কিন্তু দুইটা ইলেকট্রন সে নিয়ে নিচ্ছে, তো আকার ছোট যার সেখানে কিন্তু ঘনত্ব বেশি হবে, ঠিক আছে। আকার ছোট, আকার ছোট, আকার ছোট হলে এটাই কি হবে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। এরপর দেখো n ইকুয়াল টু 4 l ইকুয়াল টু 3 কক্ষপথের অরবিটাল সংখ্যা, তো অরবিটাল সংখ্যার ক্ষেত্রে যদি বলে, অরবিটাল সংখ্যার ক্ষেত্রে যদি তোমাকে বলে তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে আমাদের 12 প্লাস 1, ঠিক আছে। অরবিটাল সংখ্যা কত 12 প্লাস 1, ঠিক আছে। অরবিটাল সংখ্যা কত 12 প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা, এখানে অরবিটাল সংখ্যা, অরবিটাল, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা কত হবে 2l প্লাস 1, এবং ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা যদি তোমাকে বলে প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা অরবিটালে যদি দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে টোটাল ইলেকট্রন কত হবে 12 প্লাস 1 গুণ 2 না। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে জানো, ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, এই যে 2, প্রত্যেকটা অরবিটালে আছে দুইটা করে, তাহলে টোটাল কত 2 প্লাস 1 সংখ্যক, তাহলে 2 গুণন 2l প্লাস 1, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা বললে 2 গুণ করবা 12 প্লাস 1 এর সাথে, আর অরবিটাল বললে 12 প্লাস 1 করবা। যেমন ডি এর ক্ষেত্রে যদি আসি, দেখো ডি, ডি এর জন্য এল এর মান কত, ডি অরবিটালের জন্য এল এর মান কত আমরা জানি 2, ঠিক আছে। তাহলে এখানে অরবিটাল কত হচ্ছে, অরবিটাল কয়টা হবে 12 প্লাস 1, ঠিক আছে। এখানে দেখো 12 প্লাস 1, এটা কি ঠিক বললাম, SPD, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে দেখো তো 12 প্লাস 1 হচ্ছে অরবিটাল সংখ্যা, তার মানে দেখো এখানে কত 2 গুণন 2 তো হচ্ছে 1, তার মানে কত 5টি, ঠিক আছে 5টি। আমরা ডি অরবিটাল কিন্তু 5টা, কি কি জানি আমরা, দেখো ডি এক্স, ডি ওয়াই, তারপর ডি জেড, ঠিক আছে। তারপর দেখো থাকে কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর দেখো ডি জেড স্কোয়ার, এই যে 5টা অরবিটাল কিন্তু পেয়ে গেলাম। তারপর পি এর ক্ষেত্রে দেখো, পি এর ক্ষেত্রে এল এর মানটা কত থাকে, পি এর ক্ষেত্রে এল এর মান থাকে 1, সেক্ষেত্রে অরবিটাল কত হবে 12 প্লাস 1, তার মানে কত 2 একে 2 আর একে 3, তিনটা। দেখো পি অরবিটাল কয়টা থাকে, পি এক্স থাকে, পি ওয়াই থাকে, পি জেড থাকে, এই যে তিনটা অরবিটাল। এইভাবে অরবিটাল সংখ্যা কিন্তু পাবো, এবং প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকতে হবে, দেখো এখানে দুইটা ইলেকট্রন থাকতে পারবে, এখানে দুইটা, এখানে দুইটা, সেম ভাবে দেখো এখানে সর্বোচ্চ দুইটা, এখানে সর্বোচ্চ দুইটা, এখানে সর্বোচ্চ দুইটা, দুইটা দুইটা করে দুইটা, তাহলে কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা 12 প্লাস 1, তার সাথে 2 গুণ করতে হবে, ঠিক আছে। টোটাল অরবিটালে দ্বিগুণ হচ্ছে ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে দেখো ডি অরবিটালের জন্য কোন তত্ত্বটি সত্য নয়, সত্য নয় ডি এর জন্য। তাহলে ডি এর জন্য আমরা কি জানি, দেখো তো এস এর জন্য আমাদের কি হবে এল এর মানটা কত হবে 0, তারপর পি এর জন্য এল এর মানটা কত হবে 1, ডি এর জন্য এল এর মানটা কত হবে 2, এফ এর জন্য এল এর মানটা কত হবে বলতো মানটা হবে 3, ঠিক আছে। দেখো এল ইকুয়াল টু কত হবে 2, ডি এর জন্য এটা মিলে গেছে সঠিক। তারপর দেখো এম এর মানটা কত হবে 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, ঠিক আছে। মাইনাস এল, -2 -1 0 +1 গেল, ঠিক আছে। অরবিটাল সংখ্যা 10টা, তাহলে অরবিটাল কত হবে 12 প্লাস 1 না, তাহলে 2 গুণন 2l প্লাস 1, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, সরি এটা একটু ভুল হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 গুণন, দেখো 2 গুণন 12 প্লাস 1, তাহলে 2 গুণ হচ্ছে 2 যোগ 1, তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, তাহলে এটা আমরা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, এটা মিললো।
তো অরবিটাল বলছে, তো অরবিটাল কয়টা বলো তো? অরবিটাল, অরবিটাল আমরা জানি কত, 12+1। তোমরা দেখো অরবিটাল কত হবে, 2 দুগুণে 4 রেখে 5টা, মানে এসি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার না। ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, কিভাবে পেলাম, যে 12+1 তার সাথে 2 গুণ করে, ঠিক আছে। এগুলো আমাদের বেসিক প্রশ্ন, এগুলো আশা করি তোমরা সবাই পারো। তো দেখো কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা আসি, তো কোয়ান্টাম সংখ্যায় বলছে, দেখো কোয়ান্টাম সংখ্যা অরবিটাল সংখ্যা এই দুইটাই মিলে যাবে। দেখো এখানে অ্যালুমিনিয়াম দেওয়া আছে, অ্যালুমিনিয়াম মৌলের 3p1 ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট এন, এল, এম কোনটি, ঠিক আছে। তাহলে এখন 3p1 বলছে, তাহলে দেখো p1, ঠিক আছে, p1 একটা সর্বপ্রথম, যাতে প্রথম ইলেকট্রন যখন ঢুকে তখন কি এস এর মানটা প্লাস হয়, ঠিক আছে, প্রথমটার জন্য এস এর মানটা কি হবে, প্লাস হয় প্রথমটার জন্য, ঠিক আছে, সর্বপ্রথমটার জন্য হবে। দেখো এটা এভাবে যায়, প্রথমটার জন্য +1, তারপরটার জন্য মাইনাস, ঠিক আছে, এভাবে যাবে। তাহলে এস এর মানটা কত হবে, এস এর মানটা হবে প্লাস, ঠিক আছে। এবার 3p, দেখো 3p এর জন্য আসো, তাহলে 3 এর জন্য n এর মানটা কত হবে, 3, p এর মান কত, p এর জন্য l এর মান কত পাবো, p এর জন্য অরবিটালের জন্য পাবো, ঠিক আছে, p কত, spd, তাহলে এর মানটা কত, 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে সংখ্যার সেট n, l, m বের করতে বলছে, n কত পাইছো, n হচ্ছে 3, l কত পাইছো, l হচ্ছে 1, m এর মানটা কত হবে, তাই বলতো m এর মানটা কত হবে, এখানে আমাদের দেখো m এর মানটা কত হবে, তো একটা ইলেকট্রন আমাদের বলছে না, একটা ইলেকট্রন, তাই এই ক্ষেত্রে দেখো আমাদের প্রথম কক্ষপথ, ঠিক আছে, তাহলে এখানে m1 যেহেতু 1 পর্যন্ত যাবে, 0 সহ 1 পর্যন্ত, তাহলে আমাদের 1 যদি থাকে, তাহলে দেখো এখানে 311, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে, 311, তাহলে l এর মান হচ্ছে 1, m এর মানটা কি হবে, অবশ্যই l এর মানটা থাকবে, তাই m এর মানটা থাকবে, তাহলে প্রথমে m এর মানটা কিভাবে ডিপেন্ড করবে, কিভাবে, ঠিক আছে, m এর মানটা কিভাবে, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক। তো 3p1 প্রথম কক্ষপথ যেহেতু চলে আসছে, এজন্য আমাদের প্রথমটা কি হবে, অরবিটালও বোঝায়, ঠিক আছে, অরবিটাল সংখ্যা বোঝায়, কয় নম্বর অরবিটাল সংখ্যা, কারণ আমরা যে 12+1 তো ছিলাম না, তাহলে 12+1 কিন্তু এই যে m এর মানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, m এর মানের উপর ডিপেন্ড করে, প্রথম ইলেকট্রনের জন্য 1 হবে, তারপর হবে এভাবে এভাবে বাড়তে থাকে। এবার দেখো নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়, ইলেকট্রনের জন্য সম্ভব নয় কেন, সম্ভব নয় কখন হবে বলতো, যখন n এর মানটা তোমার l হয়ে যাবে, n এর মানটা তোমার হচ্ছে কি l এর থেকে ছোট হয়ে যাবে, এরকম যদি থাকে তাহলে কিন্তু সম্ভব নয়। বা আমাদের যে m এর মানটা কি থাকে বলতো, m এর মান আমরা মাথায় রাখবো, দেখো n থাকলো, l এর মানটা কি হয়, l এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। তারপর m এর মানটা কি থাকে বলতো, -l থেকে 0, 0 থেকে +l পর্যন্ত, ঠিক আছে। তারপর s এর মানটা কি থাকে বলতো, +-1/2, এই দুইটা, এগুলোর বাইরে গেলেই কিন্তু আলটিমেটলি আমাদের অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে, সম্ভব নয়। দেখো n এর মান এখানে 2 আছে, তাহলে l এর মান 2 হইতে পারে, কখনোই হইতে পারে না, বাদ, 1 তো হইতে পারে না। n এর মান 3 আছে, l এর মান 1 আছে, খুব ভালো কথা, 1, m এর মান 1 হইতে পারে, ঠিক আছে, সম্ভব নয় বলছে, তাহলে প্রথমটা তো বাদ গেল আগে, তাই না, s এর মান -1 হতে পারে, ঠিক আছে, কারণ n এর মান এখানে 1, l এর মান 0, m এর মান 0, l 0 হলে m এর মানটাও 0 হবে, s সমস্যা নেই, n = 2, l = 0 হতে পারে, m এর মানটাও 0 হবে, s এর মান প্লাস, তিনটাই কিন্তু সঠিক, বাকি এই নাম্বারটা কিন্তু আমাদের রং, ঠিক আছে, কোনটি সম্ভব নয় বলছে। দেখো যখনই n এর মানটা l এর মানটা কি হবে, সমান হয়ে যাচ্ছে, বা l এর মানের সাথে m এর মান মিস করতেছে না, দেখো l তোমাকে দেওয়া আছে 2, এবার আমি তোমাকে বললাম m এর মান আছে 3, মিলবে কখনো, m এর মানটা ডিপেন্ড করবে তো l এর উপরে, l যদি 2 হয় তাহলে m এর মানটা কত হবে বলতো, -2, -1, 0, +1 প্লাস, তাই না, তো এর বাইরে তো m এর মানটা হবে না, তো কোনটার সাথে কোনটা কিন্তু কোরিলেট করতে হবে তোমার, ঠিক আছে, বুঝতে হবে যে কোনটা পসিবল, কোনটা পসিবল। এরপর আসো, একটি পরমাণুতে 4টা অযুগ্ম ইলেকট্রন থাকলে পরমাণুর সর্বমোট স্পিন কত, 4টা অযুগ্ম ইলেকট্রন, ঠিক আছে, 4টা অযুগ্ম ইলেকট্রন, তো এরকম মনে করো 4টা ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন বক্স পদ্ধতিতে যদি করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো প্রত্যেকটার জন্য কিন্তু হাফ করে, প্রত্যেকটার জন্য হাফ করে, প্রত্যেকটার জন্য কি থাকে, হাফ করে, প্রত্যেকটার জন্য হাফ করে, প্রথম কক্ষপথ হাফ হাফ, ঠিক আছে। দেখো একটা থাকে কিন্তু পজিটিভ, একটা থাকে নেগেটিভ, বিপরীত স্পিন যুক্ত কিন্তু প্রত্যেকটা দেখো একটা অরবিটাল থাকতেছে, এই একটা অরবিটালে কি বিপরীত স্পিন যুক্ত, আমরা জানি কি প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে অরবিটাল গুলোকে আমরা যদি বক্স আকারে নিয়ে যাই, এটা কিন্তু হুন্ডের নীতি, এটা কিন্তু মানে, ঠিক আছে, হুন্ডের নীতি অনুযায়ী আমরা কিন্তু বক্স পদ্ধতিতে করি। দেখো একটা অরবিটালে 2টা ইলেকট্রন কিন্তু বিপরীত মুখে, একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে, তো আমরা যদি অযুগ্ম বলে দেই তাহলে আমরা হাফ হাফ ধরে নিতে পারি, প্লাস হাফ, ঠিক আছে। তো 4টা বলছে, তাহলে একটার জন্য পাবো হচ্ছে হাফ, তাহলে 4টার জন্য কি পাবো, 4 গুণন হাফ, তার মানে কত, 2টা, ঠিক আছে, তাহলে অ্যান্সার কত, যে 2, একটার জন্য
একটার জন্য কত হাফ, তাহলে 4টার জন্য 4 গুণন। এবার দেখো কপার 29 পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার সেট। ঠিক আছে, কপার 29 সর্ববহিস্থ ইলেকট্রন, সর্ববহিস্থ তার মানে এখানে ইলেকট্রন বিন্যাস তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস তোমাকে করে দেখাইতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি থাকে, কপার 29, ঠিক আছে, তাহলে এখানে কি আছে 1s2 2s2 2p 2s2 2p6, ঠিক আছে, এখানে কত হলো 2p6, তারপর দেখো 3s2 3p6, এটা গেল। তো দেখো কপার 29, ঠিক আছে, কপার 29 এটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি দেখো 1s2 2s2, ঠিক আছে, 2p6, তারপর দেখো 3s2 3p6, তো এই পর্যন্ত তোমার 18টা হয়ে যায়। দেখো হিসাব করো, এখানে কটা হলো 4 আর 10, ঠিক আছে 10, এখানে দেখো 18, তার মানে তুমি এই এতটুকুর পরিবর্তে কি লিখতে পারো, আর্গন লিখতে পারো। দেখো অনেক সময় আর্গন লেখা থাকে না, আর্গন, এই যে আর্গন, এই আর্গন মানে কি তোমাকে যে 3p6 পর্যন্ত শেষ, ঠিক আছে, তাহলে এখানে তোমার 18টা হয়ে গেল, 29টা লাগবে, তাহলে মানে দেখো এখানে 4s2 দিলাম, ঠিক আছে, এখানে কত হলো আমাদের 20টা হয়ে গেল 4s2, তারপর দেখো 4p6 সর্বোচ্চ হবে, তাই না, 4p6 দিলাম, তাহলে এখানে কত হলো 26টা হলো, তাহলে দেখো 4p6, এরপর আমাদের কত আসে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে 5s2, তাহলে এরপরে তোমার 3d10, ঠিক আছে, 4s, 4s এর পরে আমাদের 3d আসবে, তারপরে 4p আসবে। দেখো এখন প্রবলেম হলো দেখো এখানে তুমি কত পাইছো 4s2 পাইছো না, এখানে দেখো কত হবে, তাহলে এখানে 20 আর 29 তাহলে মিলে গেল, কিন্তু এটা কি হবে, এটা হবে না, এটা কি ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে, ব্যতিক্রম নিয়ম। তো আমাদের আউটবাউ নীতি, ঠিক আছে, আউটবাউ নীতি এই অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আউটবাউ নীতি অনুযায়ী আমাদের যার n+l এর মান কম, n+l এর মান কম ইলেকট্রন সেখানে প্রবেশ করবে আগে, ঠিক আছে, এবং ইলেকট্রন গুলা তোমার হচ্ছে 4s2 বা হচ্ছে 4s1 এগুলা কিন্তু বেশি স্থিতিশীল, ঠিক আছে। দেখো 3d9 এর থেকে আমাদের 3d10 কত, 3d10 হচ্ছে স্থায়ী, 3d10 হচ্ছে স্থায়ী, বা হচ্ছে 3d6 থেকে 3d6 থেকে আমাদের কি 3d5 এটা হচ্ছে বেশি স্থায়ী, এটা বেশি স্থায়ী। তার মানে আমাদের হচ্ছে অরবিটাল গুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় বেশি স্থায়ী, ঠিক আছে, অর্ধপূর্ণ, এটা মাথায় রাখবা, অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায়, অর্ধপূর্ণ অথবা পূর্ণ অবস্থায় বেশি স্থায়ী, বেশি স্থায়ী। এবং ইলেকট্রন বিন্যাস গুলো কি থাকে বলতো, স্থিতিশীল অবস্থায় থাকে, ইলেকট্রন গুলো সবসময় ভদ্রভাবে সেই স্টেবল থাকতে চায়, স্থিতিশীল থাকতে চায়। তাহলে এটা কি করবে দেখো, এ কি করবে দেখো তো 9 আর একটা ইলেকট্রন লাগতেছে না, তাহলে ও কি করবে, এই যে এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে, যে 4s1 এ একটা অর্ধ হয়ে গেল, তাও সে স্থিতিশীল, আর একটা এখানে দিয়ে দিল, তাহলে এখানে কি হলো 3d10, ঠিক আছে, এবারও দেখো আমাদের কিন্তু 29টা হয়ে গেল। এইটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স, এটার জন্য ব্যতিক্রম, ব্যতিক্রমে কি যে ইলেকট্রন দেখো ভাগাভাগি করে নিল, এটা তো ব্যতিক্রম নিয়ম, সাধারণ নিয়ম তো এটা ছিল না, তাই না, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। সর্বশেষ কক্ষপথ কোনটা, সর্বশেষ কক্ষপথ দেখো এই যে 4s, এটা হচ্ছে আমাদের লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট কক্ষপথ। তোমাকে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা ওটার মান বের করতে বলছে, ঠিক আছে, তাহলে এই যে 4s1 এটার জন্য, ঠিক আছে, এর জন্য তোমাকে বের করো, তাহলে n এর মানটা কত 4 থাকে, l এর মান কত 0 থাকে, m এর মানও কত হবে 0 হবে, s এর মান হবে হচ্ছে প্লাস, ঠিক আছে, তো বের করো, তাহলে দেখো n = 4, l = 0, m এর s এর মান প্লাস হবে, যে প্রথমটার জন্য অযুগ্ম অবস্থা আমরা পজিটিভ ধরবো, ঠিক আছে। তো এই হলো আমাদের টোটাল বিষয়, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে তোমার। তারপর দেখো অযুগ্ম ইলেকট্রন গুলো মাথায় রাখতে, অযুগ্ম মানে কি সর্বশেষ কক্ষপথে বিজোড় অবস্থায়, দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা, একটা কিন্তু 4s1, ঠিক আছে 4s1, তাহলে অযুগ্ম কয়টা, একটা, অযুগ্ম কয়টা, একটা। এবার দেখো আমাদের পটাশিয়ামের সর্বস্থ স্তরের ইলেকট্রনের 4টা কণার সংখ্যা, এবার আমরা কি পটাশিয়ামের ক্ষেত্রে বের করবো, তাহলে পটাশিয়াম কত বলতো 19, পটাশিয়াম 19, তার মানে দেখো এখানে কি জাস্ট আর্গন পর্যন্ত যাবো, আর্গন পর্যন্ত যাওয়ার পরে কি এখানে 4s1, তাহলে এই আগের মতোই সেম, ওই একই জিনিস, ঠিক আছে, এখানে দেখো 4s1, তাই না, এই যে এখানে দেখো 4s1 পেলাম না, 18 তারপর 19, এই যে 4s1, তাহলে এই যে এখানে আমাদের হিসাব নিকাশ চলে আসবে সেম ভাবে, ওই একই মান, n = 0, n = 4, l = 0, m = 0, s = +½ ঠিক আছে। তো এভাবে তুমি খুব সহজে কিন্তু ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ যে কক্ষপথ পাবা
ওই কক্ষপথে যে লাস্ট ইলেকট্রন ওইটার জন্য কোয়ান্টাম সংখ্যার সেট তুমি সহজেই বের করতে পারবা। এরপরে দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা থেকে আরো কিছু যে আকার আকৃতি, প্রধান কর্ণের সংখ্যা কি নির্দেশ করে? প্রধান কর্ণের সংখ্যা আমাদের যে কক্ষপথের আকার সেটা নির্দেশ করে। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এটা কি নির্দেশ করে? উপশক্তি স্তরের যে আকৃতি, উপশক্তি স্তর আছে না আমাদের, উপশক্তি স্তর কোনগুলা, যে এস পি ডি এফ এগুলা, ঠিক আছে, এগুলোর আকৃতি। তারপর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি করে? ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস, ওরিয়েন্টেশন বা এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসে পড়ে। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করে? ইলেকট্রনের ঘূর্ণনের দিক পজিটিভ না নেগেটিভ দিকে যাচ্ছে, লাইক এটা কি ওরিয়েন্টেশন, আমাদের বলছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার তারা কি, তো এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস। এটা কিন্তু জাহাঙ্গীরনগর এবং সাস দুইটাতে আসছিল। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সিলেক্ট করছি। তো আশা করা যায় এই প্রশ্নগুলা মানে হুবহু না আসলেও এই টাইপের প্রশ্নগুলা বা এখান থেকে তোমাদের যে কনসেপ্ট গুলা বুঝতেছো এইগুলোর আন্ডারে আশা করি প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, দেখো 2p অরবিটালের জন্য n, l এবং m এর মানটা কত হবে? তাহলে n এর মানটা দেখো, এখানে n এর মানটা কত ভাই? n এর মান হচ্ছে 2। আর এল এর মানটা কত? এল এর মান p এর জন্য আমরা জানি কত, এস পি এন 1, ঠিক আছে। তাহলে m এর মানটা কত হবে? -1 0 +1, তাই না? দেখো 2 1, এটা হচ্ছে আমাদের n, এটা হচ্ছে l এবং এটা হচ্ছে m, তাহলে a নাম্বারটা আমাদের রাইট আনসার। ঠিক আছে, জাস্ট সিম্পল আমরা করে ফেলবো। এবার দেখো নিচের কোন সেটটি সম্ভব নয়? সম্ভব নয়, তাহলে সম্ভব নয় চলো দেখি। n এর মান 3 আছে, l এর মান 0 হইতে পারে, m এর মানটাও 0, ঠিক আছে। এবার দেখো n = 3, l = 1, খুব ভালো কথা, m = -1, m = -1 এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এবার দেখো সি নাম্বারে n = 2, l = 0 এটাও হইতে পারে, বাট m = এটা কি পসিবল? মানে কি বাবার আগে ছেলে হয়ে গেছে, বাবার আগে ছেলে হয়ে গেছে। দেখো l তো m এর বাবা ছিল, তাই না? আবার n হচ্ছে l এর বাবা, কারণ কি একে অপরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে দেখো এল এর উপরে এম এর মানটা কি করছে? এল এর উপর ডিপেন্ডেন্ট, কারণ এম এর মান কি ছিল আমাদের? এম এর মানটা ছিল -l 0 যে +l, তাই না? তাহলে কি হইলো বলো তো? এখানে এখানে খেলাটা কি হলো? আগে বাপের আগে জন্ম নিয়েছে না, তাহলে এম এর -1 হয়ে গেল কই? এল এর মান 0 মানে এম এর মানটা 0ই থাকবে। তাহলে এটাই কি আমাদের অসম্ভব, অসম্ভব। জাস্ট একটু চোখ কান খোলা রাখবা, তাহলে কিন্তু এগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে, খুবই সহজ এবং টাটকা একটা মার্ক। এই টাইপের প্রশ্নগুলো আসলে একদম টাটকা মার্ক পাতে হবে। এবার দেখো ফেরাস, ঠিক আছে, ফেরাস তো আয়রনের নরমাল অবস্থায় আমরা জানি ভর সংখ্যা কত? 26, তাই না? তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 26ই হবে। এখানে +2 বলছে, তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা। দেখো ইলেকট্রন বিন্যাস এবং নীতি, তাহলে আমাদের এখানে কি ইলেকট্রন বিন্যাস আমরা করতেছি, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো, পাউলের বর্জন নীতি, আউবাউ নীতি, হুন্ডের নীতি, সেগুলো আমরা ওই রিলেটেড প্রশ্নগুলো সলভ করব। তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা কটা আছে এটা বের করতে হবে। তো এটা কিন্তু খুবই আসে ভাই, ঠিক আছে, বিজোড় ইলেকট্রন সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন এরকম আসে। তো চলো ইলেকট্রন বিন্যাস করি আমরা। তো 26, এখানে 2 প্লাস মানে কি সর্বশেষ কক্ষপথ দুইটা ইলেকট্রন চলে গেছে, লাগে 26। আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা করি, আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা করি, তাহলে আর্গন, এই যে আর্গন লিখলাম, তার মানে কি 18 পর্যন্ত কভার হয়ে গেল, 18, ঠিক আছে। আর লাগে কত? 8 লাগে 26 মিলাইতে। তো আমরা জানি কিনা 4s2 হবে, তাহলে এটা তো 20 হয়ে গেল। তাহলে 20 হয়ে গেলে আর কি লাগবে? 6 লাগবে। তাহলে 4s এর পর 3d লাগে, তাই না? তাহলে 3d, এই যে 3d এর পর কত লাগবে? 6, ভালো কথা, 3d 6। তো এটা হইলো আলটিমেটলি আমাদের বিষয়। তো এখন এখন দেখো এখানে কি হইলো? 26 মিলে গেছে, তাই না? এখানে দেখো 18 16 26, আমাদের ফেরাস 2 প্লাস বলছে, তাহলে ফেরাস 2 প্লাস। তো ইলেকট্রন কোথা থেকে যায় ভাই? ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে যায়। ইলেকট্রন কি বলতো? সর্বশেষ কক্ষপথ থেকে যায়, সর্বশেষ কক্ষ থেকে যাবে, কক্ষ থেকে যাবে, ঠিক আছে, ইলেকট্রন। তাহলে সর্বশেষ কক্ষপথ কি 4s2 না? তাহলে এটা বাদ যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো? আর্গন হয়ে গেল। তারপর দেখো 3d 3d6। এখন কথা হলো ভাই, যখন তোমাকে অযুগ্ম বিজোড় বলবে তখন তুমি হুন্ডের নীতি ব্যবহার করো, ঠিক আছে, হুন্ডের নীতি বা হচ্ছে বক্স পদ্ধতি চলে যাবো, বক্স পদ্ধতি, ঠিক আছে। দেখো 3d, এই যে 3d কে আমরা d কে ভাগ করতে পারি, d কে কি হয় দেখো, d কত হয়? dx হয়, dy হয়, 5টা অরবিটাল পাওয়া যায়, ঠিক আছে, dz থাকে, তারপর dx স্কয়ার z স্কয়ার, তারপর এগুলা এই 5টা অরবিটালে ভাগ করে ফেলতে হবে। দেখো 5টা অরবিটাল 3d, এই যে 3d6 এটাকে আমরা অরবিটালে ভাগ করে ফেলবো, 5টা অরবিটাল না, 5টা বক্স আমরা নিব, ঠিক আছে, 5টা বক্স আমরা নিব। এই যে একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স, চারটা বক্স, এই যে এখানে লাস্ট 5টা বক্স। এই অরবিটালটা হচ্ছে আমাদের 3dx, এটা 3dx। তারপর দেখো 3d হচ্ছে y, তারপর হচ্ছে 3dz, তারপর দেখো এখানে 3d x স্কয়ার হিসাব 1 2 4 x y z, তাহলে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে 3d z স্কয়ার, ঠিক আছে। এখন কথা হলো প্রথমে কি করবা? দেখো এখানে ইলেকট্রন কয়টা? 6টা, এই 6 তোমাকে মিলাইতে হবে।
তাহলে প্রথম কাজ কি, তুমি একটা একটা করে দিয়ে দাও। তাহলে দেখো একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা দিলাম, এখানে দিলাম একটা। প্রথম সবার কাজ হবে হচ্ছে তোমাকে আগে একটা করে দিয়ে দাও, একটা করে দিয়ে দিবা। এরপরে অবশেষ যাবে, দেখো আমরা যখন কোনো কিছু খাবার ভাগ করি তখন কি করি, একটা একটা করে দেই না, তারপরে আস্তে আস্তে যাই। তো সেম ভাবে 6টা ইলেকট্রনের মধ্যে প্রথমে তুমি একটা একটা করে দিয়ে দাও। তাহলে 5টা কমপ্লিট হলো, আর আছে একটা না, ওই একটা কি এখানে যাবে, আর বাকি আছে নাই। এবার বলছে অযুগ্ম, অযুগ্ম মানে কি, প্রত্যেকটা অরবিটাল দেখো তো কয়টা অরবিটালে অযুগ্ম অবস্থায় আছে। দেখো 5টা অরবিটালের মধ্যে একটা অরবিটাল কিন্তু পূর্ণ হয়ে গেছে, এটা কিন্তু জোড় অবস্থা, এটা কিন্তু অযুগ্ম বিজোড় অবস্থায় নাই। সর্বশেষের দিকে দেখো এগুলো কিন্তু বিজোড় অবস্থায় আছে, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা কিন্তু বিজোড় অবস্থায় আছে। তাহলে বিজোড় কয়টা আছে, বিজোড়, বিজোড় বা হচ্ছে তোমার অযুগ্ম যাই থাকুক না কেন, কথা কিন্তু একই। বিজোড় বা অযুগ্ম এটা কত হবে, এটা হবে 4টি, এটা হবে কত, 4টা। তাহলে অ্যান্সার কত, এই যে 4টি। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের বোঝার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝতে হবে বিষয়টা। বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা বক্স পদ্ধতিতে করব, যখন আমাদের বিজোড় বা যে অযুগ্ম ইলেকট্রনের কথা বলবে তখন আমরা কি করব, বক্স পদ্ধতিতে করব, ঠিক আছে, বক্স পদ্ধতিতে করব। তাহলে ইলেকট্রন সংখ্যা এই যে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বক্স আমাদের অরবিটাল গুলো dx dy dz dz স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার, ঠিক আছে, এভাবে 5টা বক্স করে নিবা। 6টা ইলেকট্রন আছে না ডি অরবিটালে, তারপর প্রথমে 5টা করে ভাগ করে দিবা, তারপর যা থাকবে তারপর একটা একটা করে দিবা। তারপর দেখো, দেখবা যে কোন কয়টা অরবিটালে বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে, ঠিক আছে, সিম্পল। আরো কিছু করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। এখানে 26 আণবিক সংখ্যা, আণবিক সংখ্যা, ঠিক আছে, বিশিষ্ট একটি মৌলের এম শেলে ইলেকট্রন সংখ্যা কতটি, এম শেলে। তো নরমালি আমাদের যে কক্ষপথ গুলো আছে, দেখো এখানে একটা কক্ষপথ, এখানে একটা কক্ষপথ, এখানে একটা কক্ষপথ, ঠিক আছে। এই যে কক্ষপথ গুলাকে আমরা কে এল এম দ্বারা প্রকাশ করি, কে দ্বারা, দ্বিতীয় কক্ষপথকে এল দ্বারা, তৃতীয় কক্ষপথ এম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো আমাদের এই যে হিসাবগুলা, যে কক্ষপথে যে ইলেকট্রন গুলা মানে থাকবে কিভাবে, কে কতটা, তারপর হচ্ছে এল এর ধারণ ক্ষমতা কতটা, এইগুলো আমাদের জন্য লাগে, ঠিক আছে। তাহলে প্রথম দিকে যদি আমরা যাই, প্রথম দিকে তাহলে কে এর যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 8টা থাকে, তারপর এল এর যে ধারণ ক্ষমতা এটা ছিল তোমার 18টা থাকে। এবার তো এম এরটা সম্ভবত আমাদের 3 আছে না, তাহলে 2n স্কয়ার, 3 থেকে 9, তোমার হচ্ছে সেখানে আমি একটু হয়তো ভুল করে ফেলছি। মানে একটু আমার বুঝতে ভুল হয়েছে। প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা হচ্ছে কত, দেখো এটা হচ্ছে ধারণ ক্ষমতা, ঠিক আছে। প্রথম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। এবার আমাদের এল এর মান, এল এর মান হচ্ছে আমাদের কত আসে না, সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকে হচ্ছে 8টা, ঠিক আছে, 8টা। এরপর আমাদের 3 নম্বর কক্ষপথে আসে এ এল এম, এরপর আসে দেখো 18টা। কিভাবে আসে, একটা সূত্র আছে, এটা হচ্ছে 2n স্কয়ার, 2n স্কয়ার ইলেকট্রন ধারণ ক্ষমতা, 2n স্কয়ার, এন হচ্ছে কক্ষপথ নাম্বার, কক্ষপথ নাম্বার কয় নাম্বার কক্ষপথ, ঠিক আছে, কক্ষপথ সংখ্যা। দেখো এক বসাও, এন স্কয়ার মানে কত, একের স্কয়ার মানে 2, 2 একে 2, তো 2 বার 2 দুগুণে 4 আর 1 2 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 বসাও, 3 এর পর স্কয়ার মানে 9, 9 দুগুণে 18, ঠিক আছে, এইভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের হিসাব করো, তাহলে দেখো 26, তাহলে প্রথমে একটা ভাগ ভাগ করে দাও, ঠিক আছে, ইলেকট্রোমিনাস করতে পারো 26 যেহেতু বলছে, তো দেখো 1s2, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কক্ষপথ গেল, এটা হচ্ছে কে, এটা হচ্ছে কে। তারপর দেখো 2s2, তারপর কত 2p6, আর তো বেশি যাইতে পারবো না, 8টাই, তাই না, এটা হচ্ছে আমাদের কে। তারপর 3 নম্বর অরবিটাল চলে যাও, 3 নম্বর অরবিটাল কি কি আছে দেখো, 3s2, এখানে কত আছে, দেখো তারপর কি 3p6 থাকে, তারপর আমাদের কত 3d6, তারপর হচ্ছে আমাদের 4s2। দেখো এটা কে, এটা আছে এল, এবং এটা হচ্ছে আমাদের এম, ঠিক আছে। তাহলে আমাদের এম শেলে ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। তাহলে এম, আমি তো কি করলাম এখানে, দুইবার কে এল, দেখো কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। তাহলে এমটা কি 3 নম্বর কক্ষপথে, তাহলে ইলেকট্রোমিনাসে দেখবা 3 কার সাথে আছে, ঠিক আছে, 3 মানে কি 3 নম্বর কক্ষপথ, এটাতে কয়টা ইলেকট্রন আছে, দেখো 2, এখানে কয়টা ইলেকট্রন আছে, এম এ কয়টা ইলেকট্রন আছে, দেখো 2 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 6, 6 6 12 আর 2 কত 14, 14টা ইলেকট্রন আছে আমাদের 3 নম্বর, ঠিক আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস বের করবা, করে দেখবা কয় নম্বর কক্ষপথ। 1 নম্বর কক্ষপথ হলে আমাদের কে এর মান, 2 নম্বর কক্ষপথে এল এর মান, 3 নম্বর কক্ষপথে এম এর মান, 4 নম্বর কক্ষপথে এল এর মান, ঠিক আছে। 26 পারমাণবিক সংখ্যার জন্য ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে এভাবে ভাগ করে। এরপর দেখো কপার মৌলের
ইলেকট্রন বিন্যাস কোনটা, ঠিক আছে, কপার। তো কপারের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস তোমাদের বের করতে বলছে। কপার কত, কপার হচ্ছে 29, কপার হচ্ছে আমাদের কত 29, ঠিক আছে। তাহলে এবার 29 তুমি হিসাব নিকাশ করে মিলাও, ঠিক আছে, কপার 29। তাহলে চলো দেখি, দেখো এখানে 1s আর্গন দিয়ে করে ফেলি, এত বড় তো করার সময় নাই আমাদের, ঠিক আছে। তো আমাদের জাস্ট ইলেকট্রন বিন্যাস বের করতে বলছে, তাহলে 1s পর্যন্ত আমরা জানি, 3s আমাদের দেখো 18 পর্যন্ত জানে, 29 মিলাইতে হবে, ঠিক আছে। দেখো যে আর্গন লাস্টেরটা একটু ঘাপলা থাকবে তোমাকে, আর্গন, তারপর দেখো 4s2, তাহলে কত 20টা হয়ে গেল। তাহলে এখানে কত হবে 3d9, তাই না? তো আমরা কিন্তু করছিলাম যে স্টেবল কোনটা হবে, দেখো স্টেবল অর্ধপূর্ণ অথবা পূর্ণ। দেখো এখানে 9 আছে, একটা হলেই তো পূর্ণ হয়ে যাবে স্যারা, বাট এখানে দেখো একটা দিয়ে দিলে অর্ধপূর্ণ, তো আমরা কিন্তু স্টেবল থাকতে যাচ্ছি। তাহলে 4s1 মানে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ থাকলে সেটা স্টেবল থাকবে। আবার এখান থেকে একটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে 10 হয়ে গেল, 10 থাকলেও সেটা কি স্টেবল থাকবে। তাহলে এখানে আলটিমেটলি যে ফাইনাল রেজাল্ট সেটা কি বলতো, আর্গন, ঠিক আছে, 4s1, তারপর কি বলতো 3d10, এটা হচ্ছে আমাদের কারেক্ট, এটা হচ্ছে রং, এটা হচ্ছে কারেক্ট। এটা নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ব্যতিক্রমী নিয়ম, এটা হচ্ছে কি ব্যতিক্রমী, ঠিক আছে, ব্যতিক্রমী। এটা এটাই হচ্ছে মূলত বের করতে তোমাকে বলছে। তো দেখো এখানে কি হবে, 4s1 হবে 3d10 হবে, দেখো 4s1 3d10 কোথায়, 4s1 3d10, 4s1 3d10, এই নাম্বার, ঠিক আছে। দেখো বাকিগুলোতে কিন্তু নাই। তো এটাই জাস্ট তোমাকে বলছে, ঠিক আছে। তো আর কিছু ভয়ের কোনো কারণ নেই, তুমি পারমাণবিক সংখ্যা মাথায় রাখবা। আর যখনই দেখবা যে এরকম কেস যে একটা হলেই আমাদের পূর্ণ হয়ে যাবে আর একটা অর্ধপূর্ণ হবে, তখন আমরা কি এক্সচেঞ্জ করব, ঠিক আছে। এই যে দুইটা থেকে একটা দিয়ে দিবা, 10 এই যে, ঠিক আছে, এভাবে হয়ে যাবে। এরপর দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, তো এখানেও আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটু ভিন্ন নিয়ম দেখা যাবে। ক্রোমিয়াম এটা কত, এটা হচ্ছে 24, ঠিক আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, 24, পারমাণবিক সংখ্যা 24, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে 24। তাহলে এখানে 24 মিলাও, তাহলে ক্রোমিয়াম 24 মিলাই চলো। তাহলে এখানে কি 18 আর 6, তাই না? তাহলে এখানে দেখো আমাদের আর্গন যাবে, তাহলে আর্গন 18 পর্যন্ত গেল, এই যে 18, তার সাথে দেখো 4s2 হয় এরপরে, তাহলে 20 হয়ে গেল, এবং কি 3d10 আসে, তারপর 4s2 মানে 20 হয়ে গেল, আর কি 24 আর 4 মিলাইতে হবে, তাহলে দেখো 3d4 হয়ে গেল। আসলে কি হলো, স্টেবল করতে হবে না, দেখো এখানে 3d4 আছে, এখানে কি 4s2 আছে। আমরা জানি কি অর্ধপূর্ণ অথবা পূর্ণ করতে হবে। দেখো তো আমি যদি এখান থেকে একটা দিয়ে দিই এখানে, তাহলে 3d5 হবে না? তাহলে আমাদের কি 3d5টা কি হচ্ছে 3d10 এর অর্ধেক না, 3d অর্ধেক, তাহলে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ করতে হবে অথবা পূর্ণ করতে হবে, ঠিক আছে। নিয়ম হচ্ছে এটা, স্টেবল করতে হলে অর্ধপূর্ণ অথবা পূর্ণ করতে হবে। তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আর্গন, তার সাথে দেখো 4s1 একটা নিলাম, ভাগাভাগি করে নিলাম, ঠিক আছে, যে 3d5, এই দেখো দুইটা কি এবার স্টেবল, এটা কি এবার বেশি স্টেবল, ঠিক আছে। তাহলে এটা কি হবে আমাদের 4s1 3d5, 4s1 4s1 হবে 3d5 হবে, 4s1 হবে 3d5, এই যে বি নাম্বারটা। তো এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস দিবে। তো এখানে ক্রোমিয়ামের আবার তোমাকে আহ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করে দেয়। দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন কিভাবে বের করবো, অযুগ্ম ইলেকট্রন, দেখো অযুগ্ম ইলেকট্রন তোমাকে কিন্তু দেয়, ঠিক আছে, অযুগ্মটা দেয়, অযুগ্ম। তাহলে অযুগ্মর জন্য কি 3d5 পাচ্ছি না, 3d5 4s1 এটাও কিন্তু পাচ্ছি, দুইটার জন্যই কিন্তু পাচ্ছি। দেখো 3d5 যদি আগে লিখি, দেখো 3d5, ঠিক আছে। তাহলে দেখো এটার জন্য কি 5টা ঘর তুমি পাবা, 5টা ঘর পাবা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এবার দেখো 4s1 সর্বশেষ কক্ষপথ গুলোতে বিজোড় ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, বের করতে হবে। দেখো এখানে কত আছে, বিজোড় অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। দেখো একটা, একটাই তো, এখানে কিন্তু একটা আছে। তারপর দেখো একটা, 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 একটা হয় নাই কিন্তু, তাহলে কি 5টা কভার হয়ে গেল। দেখো এখানে 5টা, এখানে একটা, তাহলে কয়টা হলো 6টা না, তাহলে 6টা কিন্তু অযুগ্ম ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা, কপারের ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কয়টা, অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 6টা, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। কপারের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কয়টা, 6টা, ঠিক আছে। চলো পরবর্তী দেখো কপার, কপার আমাদের ক্রোমিয়াম, ঠিক আছে, সরি এখানে কপার বললাম, ক্রোমিয়াম। তো ক্রোমিয়াম পরমাণুতে আমাদের বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি, আমরা বের করলাম কয়টা, 6টা, ঠিক আছে, 6টা। বোঝা গেল। অথবা তুমি এই যে এখান থেকে বের করতে হবে যে 4s1 3d5, দেখো 5 আর 1 6, এখানেও বিজোড় এখানেও বিজোড়, 5 আর 1 6, এই যে কারণ কি এখানে 5টা অরবিটাল, 5 ভাগ হয়ে যাচ্ছে, 5টা আর কিন্তু একটাও নাই এক্সট্রা, তাহলে 5টা থাকলো, 5টা অরবিটালে একটা একটা করে বিজোড় সংখ্যা 5টা, 4s অরবিটালে দেখো একটা করে, 6টা, 5 আর 1 6টা, অ্যান্সার কয়টা, 6টা, ঠিক আছে। গুরুত্বপূর্ণ। Fe2+ এর সঠিক ইলেকট্রন বিন্যাস আমরা কিন্তু এটা করছি, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি করছি, তো এটা একটু মিলাই নিও। তাহলে দেখো এটা কত 24 হইতো, তাই না? তাহলে এখানে আমাদের দেখো 4s1, তারপর 3d,
5 এরকম। এখানে তোমার 2 আছে তাই না? তাহলে এখানে তোমার দুইটা এরকম হয়ে যাবে। প্রথমে যে 3D হচ্ছে কত 3D4, এখানে দেখো 2 প্লাস মানে কত 22 মিলাইতে হবে, তার মানে 4 হবে এখানে। এখানে তোমার ইলেকট্রন আছে একটু ভুল হয়েছে আমাদের মনে হয়। প্রথমে আগে ফেরাস আয়রনেরটা বের করো। আয়রন 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 কত 26 না? দেখো এখানে কত হচ্ছে আর্গন 4s2, 20 হয়ে গেল যে 3D। এবার দুইটা ইলেকট্রন এখান থেকে যাবে, তার মানে কি আর্গন 3d6, 4s2 থাকবে না, ঠিক আছে, 3d6 পর্যন্ত যাবে। এই যে 3p6 তারপর 3d6। এবার দেখো নিচের কোন মৌলের পরমাণুতে একইমুখী স্পিনের সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন বিদ্যমান, ঠিক আছে, একইমুখী স্পিনের সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন। তার মানে যে বক্স পদ্ধতিতে তোমাকে হিসাব করতে হবে, ঠিক আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, ফ্লোরিনের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো একইমুখী স্পিন মানে কি, যে এরকম, এই যে প্রত্যেকটা বক্স তুমি নিবা সর্বশেষ কক্ষপথে, দেখো এই যে বক্স, এই যে একইমুখী, এই যে একইমুখী, সবগুলো একইমুখী, ঠিক আছে, এরকম বের করতে হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন কত 7 না, ইলেকট্রন বিন্যাস কত হবে 1s2 2s2, 2p কত 2p3 না, এখানে px1 py1 তারপর px py pz1, কারণ কি p হচ্ছে 3 আছে, তাহলে তিনটা কি p, তিনটা অরবিটালের মধ্যে ভাগ ভাগ হয়ে গেল, এক 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 এক, তাহলে দেখো এখানে কয়টা তিনটা, নাইট্রোজেনের কয়টা আছে তিনটা, ঠিক আছে। এবার দেখো অক্সিজেনের ক্ষেত্রে যদি অক্সিজেন কত 8, তাহলে এখানে কত হবে দেখো তো 1s2 2s2 2px তারপর হচ্ছে 2py তারপর দেখো 2pz, তাহলে এখানে দেখো 4 4 লাগবে, তাহলে প্রথমে একটা একটা করে দিবা, এক 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 করে দিবা, ঠিক আছে, তাহলে তিনটা হলো, তাহলে একটা অবশিষ্ট, তাহলে কি প্রথম থেকে যাবে, তাহলে এখানে দুইটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা। দেখো এখানে অযুগ্ম কয়টা আছে, একই দিকে কয়টা আছে দুইটা না, তাহলে এখানে অক্সিজেনের ক্ষেত্রে কত হবে দুইটা। ফ্লোরিনের ক্ষেত্রে যদি আসি, ফ্লোরিন ফ্লোরিন কত 9, ঠিক আছে, ফ্লোরিন কত 9, তাহলে এখানে কত হবে 1s2 2s2 2p2x, তারপর দেখো 2p একটা এক্সট্রা, তার মানে আরেকটা যোগ হবে এখানে, দেখো 2p2 y 2pz, তার মানে এখানে কয়টা দেখো একই স্পিনের একটা আছে, একই স্পিনের কয়টা একটা। এবার সব কার্বনের ক্ষেত্রে যদি আসে, কার্বন 6, তাহলে এখানে দেখো কি হবে 1s2 2s2, ঠিক আছে, এটা গেল চারটা, আর 6টা লাগবে, তার মানে দেখো 2px1 তারপর 2py1 তারপর দেখো 2pz0, মানে এখানে কয়টা আছে দুইটা, এখানে কয়টা আছে দুইটা, তাহলে সবচেয়ে বেশি কার আছে নাইট্রোজেন, সবচেয়ে বেশি কার আছে নাইট্রোজেন। বিজোড় ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, এই যে বিজোড় অবস্থা দেখো, এই যে বিজোড় এক 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 করে, এটা বিজোড়, তো দেখো এখানে কত 4 পি অরবিটালে 2p4 না, তাহলে প্রথমে একটা একটা করে নিব, তারপর আবার কি প্রথম থেকে একটা যাবে, দেখো প্রথমে একটা করে নিছি, তারপর প্রথমটার জন্য আরেকটা যাবে, তাহলে 4 হলো। এবার 9 এর জন্য কি প্রথমে 4 তারপর 5, তাহলে দেখো প্রথমে একটা করে নিবা, তারপর একটা একটা, এভাবে দিলাম, এভাবে তো এলিমেন্টে আসে তাই না, এভাবে আমাদের ব্লকগুলা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমগুলা অরবিটাল গুলা নিবা, নেওয়ার পরে প্রথমে একটা একটা করে দিবা, একটা একটা করে দিবা, এরপরে অবশিষ্ট যা আবার কি প্রথম থেকে শুরু করবা। একটা মনে করো আমাদের 2p এখানে 4 আছে, একটা হিসাব দেই, তোমাদের 2p মনে করো 5 আছে, কারণ পি অরবিটাল কয়টা 5টা অরবিটাল আছে, 2p 5 আছে, তাহলে নরমালি আমরা জানি কি পি অরবিটাল কয়টা তিনটা, একটা, তাহলে প্রথমে একটা করে দিব, একটা দিলাম একটা দিলাম, এবার বাকি আছে কয়টা দুইটা না, তাহলে প্রথমে কি একটা দিব, তারপর আবার কি দিব, যেভাবে যাবে এভাবে সিম্পল, কারণ দুইটার বেশি তুমি দিতে পারবে না, সর্বোচ্চ দুইটা, সর্বনিম্ন একটা বা 0। দেখো আউবাব নীতি অনুসারে কোন অরবিটালে ইলেকট্রন সর্বশেষ প্রবেশ করে, সর্বশেষ প্রবেশ করে, সর্বশেষ মানে কি, সর্বশেষ মানে যার শক্তি বেশি, যার শক্তি বেশি সে পরে, সে পরে, ঠিক আছে, আর যার শক্তি কম, যার শক্তি কম তার আগে, তার আগে প্রবেশ করবে, ঠিক আছে, তার আগে প্রবেশ করবে। তো তার শক্তি কম, তো শক্তি নির্ভর করে কি, যে শক্তি, শক্তি নির্ভর করবে কার উপরে, শক্তি নির্ভর করবে এন প্লাস এল এর উপরে, ঠিক আছে, এন প্লাস এল, তাহলে এন প্লাস এল বেশি হলে, এন প্লাস এল বেশি, এন প্লাস এল বেশি হলে শক্তি বেশি। তারপর দেখো এন প্লাস এল
কম যদি হয়, কম হলে শক্তি কম। আবার n প্লাস এর মান যদি সমান হয়ে যায়, n প্লাস এল সমান হলে, যদি মান মনে করো দুইটার ক্ষেত্রে সমান, তাহলে যার n এর মান কম, যার n এর মান কম, সেটা কম শক্তিশালী। ঠিক আছে, সেটা কম শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি 4s এর ক্ষেত্রে, দেখো 4s এবং 3p, দেখো 4s এর ক্ষেত্রে কি হয়, 4s এর ক্ষেত্রে n প্লাস এল কত, দেখো n এর মান কত, 4 যোগ 0 মানে কত, 4 হলো। এখানে দেখো 3 যোগ হচ্ছে 1 না, এটাও 4, তাহলে এটাও 4 এটাও 4, তাহলে দুইটাই তো 4। তাহলে এখন কোনটা সবথেকে কম শক্তিশালী? কম শক্তিশালী হলো যার n এর মানটা কম। এখানে n এর মান কত, 3 না, তাহলে এখানে 3p অরবিটালের শক্তি থাকা হবে 4s এর থেকে কম। এর জন্য 3p তে আগে ইলেকট্রন ঢুকে, তারপরে 4s এ ঢুকে। ঠিক আছে, দেখো 4s এবং ওই যে আমরা 3d, এটা যাই হোক আমরা করবো না। তাহলে এখানে দেখো সর্বশেষ পরে ঢুকে কোনটা, সর্বশেষ ঢুকে মানে কি, যার শক্তিটা বেশি। 3d এর ক্ষেত্রে যদি n প্লাস এল বের করি, n প্লাস এল কত হচ্ছে দেখো তো, 3d, 3 এর জন্য কত, এখানে 3 হচ্ছে n, আর d এর জন্য কত, spd 2, দেখো 3 যোগ হচ্ছে 2, তার মানে কত, 5। এবার দেখো 4s এর জন্য কি পাচ্ছি, 4s এর জন্য n প্লাস এল, এটা কত হবে, n এর মানটা কত, এর মান হচ্ছে 4, s এর মানটা কত, 0, দেখো 4 যোগ হচ্ছে 0, l এর মান কত, s এর জন্য 0 হবে, তাই না, এখানে 4 হলো। 4d, 4 এর জন্য কত, প্লাস l, 4, d এর জন্য s p t, তার মানে দেখো, তাই এখানে কত হলো 6। এরপর দেখো 5s, 5 প্লাস 0 কত, 5, তোমার সবচেয়ে বেশি কার, দেখো তো 6 না এখানে সবচেয়ে বেশি, তাহলে 4d, এটা সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এটা সর্বশেষ কক্ষপথে প্রবেশ করবে সবার পরে। আর সবার আগে যদি বলি, তাহলে সবার আগে প্রবেশ করে, দেখো এই যে 4s, এটা কিন্তু সবার আগে, এ কিন্তু সবার আগে, সবার আগে, কারণ এর শক্তি কি কম। আর এটা কি সবার পরে, সবার পরে, কারণ এর শক্তি কি সবার থেকে বেশি। এবার দেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রন কোন উপশক্তি স্তরে থাকে এবং কোন নীতির ভিত্তিতে, ঠিক আছে, এটা থাকে হবে, মানে কোন নীতির ভিত্তিতে, নরমালি কি উপশক্তি স্তর কোন নীতির উপর ভিত্তি করে থাকে। তোর 19তম ইলেকট্রন যদি আমরা হিসাব করি, তাহলে দেখো আমরা কি জানি, যে 18 থেকে 4s1, তাই না, 4s1, তার মানে 4 নম্বর 4s অরবিটালে আছে, 4s এবং আমাদের কি 4s এবং আউটবাউন্ড নীতি, আমাদের যে ইলেকট্রন গুলা প্রবেশ করে, ইলেকট্রন প্রবেশ করে কোন নীতির উপর ভিত্তি করে, আউটবাউন্ড নীতির উপর ভিত্তি, ঠিক আছে। যার শক্তি কম, যার আবনয়িক বলে, যার শক্তি কম, যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে যায়, ঠিক আছে, সেখানে আগে যাবে, ইলেকট্রন সেখানে কি করবে, আগে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আউটবাউন্ড নীতি অনুসারে নিচের কোন সম্পর্কটি সঠিক। ঠিক আছে, শক্তি আমরা হিসাব করবো, n প্লাস এল এর মান হিসাব করবো, তাহলে এইগুলার কি করবো, n প্লাস এল এটা হিসাব করবো, যার বেশি তার শক্তি বেশি। তাহলে দেখো এখানে 3d 5s এটা দেখা যাচ্ছে, তো 3d এর ক্ষেত্রে n প্লাস এল এর মান কত, দেখো তো n এর মান কত, 3, a এর মান কত, 2, তাহলে দেখো 3 আর 2, 3 2 কত, 5, এখানে দেখো 5 যোগ 0 এটাও 5 হচ্ছে। তাহলে 4p এর ক্ষেত্রে 4 sp, এটা কত, 5, সবগুলো হচ্ছে 5। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে দেখো 5, কিন্তু কাহিনী হচ্ছে আমরা বলছিলাম যে এই ক্ষেত্রে যার হচ্ছে n এর মানটা ছোট, তার শক্তি হচ্ছে কম হবে। ঠিক আছে, তার শক্তি কম, আর যার n এর মান বড় তার শক্তি বেশি। তার মানে দেখো 5s টা বড় হওয়ার কথা ছিল। ঠিক আছে, তাহলে এটা এমন হওয়ার কথা ছিল যে দেখো 3d হইতো, ঠিক আছে, 3d হবে, তারপরে যাবে হচ্ছে কত, 4p যাবে, তারপরে যাবে হচ্ছে 5s। ঠিক আছে, কারণ কি n এর মান যার কম হবে, যদি মান সেম হয়, n এর মান যার কম তার শক্তি কম, তাহলে এই যে 3d কম, তারপর 4s, তারপর 4p, তারপর 5s, এটা ভুল। তাও দেখো 6s এর ক্ষেত্রে কি হচ্ছে, 6s এখানে দেখো, এখানে কিন্তু 6 হয়, এখানে কিন্তু 6 হয়, 6 আর 0 যোগ করলে 6 হচ্ছে, তাহলে 5, দেখো 5 যোগ 1 এখানে কত, 6 হচ্ছে, এখানে দেখো 6, 4 যোগ 2 6। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের শক্তি কার বেশি হবে, যার n এর মানটা বড়, যার n এর মানটা বড়, তাহলে n এর মান বড় কার, 6s না, তাহলে এই ক্ষেত্রে হয়তো কি 6s এর মানটা বড়, তারপরে আছে 5p, তারপরে 4d, জাস্ট আছে কি উল্টা, তাহলে এটাও হবে না। তো দেখো 3d এর ক্ষেত্রে যদি আসি, 3d, তো 3, এটা হচ্ছে 3, তাহলে 3d spd, এটা 2, দেখো 3 আর 2 5, এখানে দেখো sp, এখানে দেখো 4 যোগ 2, ঠিক আছে, এখানেও 5, এখানে দেখো 5s, তাহলে 5 যোগ 2, তাহলে এখানে দেখো আমাদের সর্বশেষ সবগুলোর মান 5, তাহলে n এর মান যার বড় সে হচ্ছে শক্তিশালী বেশি। তাহলে দেখো 5s বড়, তারপর 4p, তারপর 3, সি নাম্বারটা কিন্তু রাইট আনসার। ঠিক আছে,
তাহলে শক্তির ক্ষেত্রে যদি n+n সমান হয়ে যায়, n+n সমান হলে n যার বেশি সে শক্তিশালী, ঠিক আছে, সে শক্তিশালী, বোঝা গেল? আবার n যার কম সে দুর্বল, এটা মনে রাখতে হবে। দেখো এগুলোর ক্ষেত্রে সবগুলোর n এর মান n+l এর মানটা আমাদের সমান ছিল, আমরা n এর মানের উপর ডিপেন্ড করবো, যেহেতু আমাদের সম্পর্ক কি বড়, কোনটা বড়, ঠিক আছে, তাহলে n এর মান যেটা বড় সেটা হবে আমাদের সবচেয়ে বেশি শক্তি। তারপর আস্তে আস্তে ক্রম অনুযায়ী ছোট হতে থাকে। এরপর দেখো তো কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন, ঠিক আছে, মেইনলি এখানে অযুগ্ম ইলেকট্রন তোমাকে বলছে। তাহলে দেখো এখানে আমাদের অক্সিজেন অন্য, নাইট্রোজেন অন্য, ক্রোমিয়াম অন্য, কপার অন্য। তো আমরা যে ইলেকট্রন বিন্যাস করে হিসাব করে বের করব, আমরা কিন্তু এটাকে বের করছিলাম, ঠিক আছে। অক্সিজেনের ক্ষেত্রে মেবি পাইছিলাম কয়টা, দুইটা। এখানে আমরা দেখো এখানে পেলাম অক্সিজেনের ক্ষেত্রে মেবি দুইটা পাইছিলাম, হ্যাঁ অক্সিজেনের ক্ষেত্রে দুইটা। তারপর দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু তিনটা, ঠিক আছে। তাহলে দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত পাইছিলাম, দুইটা পাইছিলাম, নাইট্রোজেনের ক্ষেত্রে তিনটা পাইছিলাম, তারপর ক্রোমিয়ামের ক্ষেত্রে ছয়টা পাইছিলাম। কপারের ক্ষেত্রে হিসাব করা হয়নি, ইলেকট্রন বিন্যাস আমরা দেখছিলাম এখানে, এখানে আবার করি, সমস্যা নাই। কপারের ক্ষেত্রে যদি করি, কপার 29, ঠিক আছে। এখানে আমরা কি দেখছিলাম, এখানে আমরা দেখছিলাম হচ্ছে তোমার আর্গন, আচ্ছা তোমার এখানে তো আর্গন ছিল, তারপর দেখো 4s1 ছিল, তারপর দেখো 3d10 ছিল, ঠিক আছে, 3d10 ছিল না, হ্যাঁ 3d10 ছিল। তো 11 আর 18, তাহলে এখানে এক হবে, ঠিক আছে, একটাই অযুগ্ম ইলেকট্রন। দেখো 3d10 তার মানে এখানে জোড়ায় জোড়ায় আছে, তাহলে এখানে কিন্তু অযুগ্ম অবস্থা নেই, 4s1 এখানে তো অযুগ্ম একটা, তাহলে সর্বোচ্চ বেশি কারেন্ট আছে, সর্বোচ্চ বেশি হচ্ছে ক্রোমিয়ামে। সবচেয়ে বেশি আছে কার, ক্রোমিয়ামের, ঠিক আছে, সবচেয়ে বেশি আছে কার, ক্রোমিয়ামের কয়টা, 6টা। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা অযুগ্ম ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে বের করতে আমরা কিন্তু দেখছিলাম, ঠিক আছে। তাহলে অরবিটালটা দেখবা, তারপর দেখবা যে জোড় সংখ্যক আছে, তাই না, 3d10 আছে, পড়ে গেছে পূর্ণ অবস্থায়, পূর্ণ অবস্থায় তো অযুগ্ম থাকবে না, ঠিক আছে। অযুগ্ম কখন থাকবে, অযুগ্ম থাকবে হচ্ছে, অযুগ্ম থাকবে যখন আংশিক পূর্ণ থাকবে, ঠিক আছে, আংশিক পূর্ণ, অরবিটাল আংশিক পূর্ণ থাকবে। অযুগ্ম আমরা কখন পাবো, এখানে লিখে দিই অযুগ্ম কখন পাবো, অরবিটাল, অরবিটাল আংশিক পূর্ণ থাকলে, অরবিটাল আংশিক পূর্ণ থাকলে, পূর্ণ থাকলে অযুগ্ম ইলেকট্রন থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকবে, ইলেকট্রন থাকে, ঠিক আছে। আর যদি অর্ধপূর্ণ হয়, দেখো এখানে 3d5 না, তাহলে অর্ধপূর্ণ হলে এই অর্ধপূর্ণ সংখ্যা কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, দেখো ইলেকট্রন সংখ্যা কত হবে, 5টাই, অযুগ্ম বললে 5টা। তার মানে যে 3p3 যদি বলি, নরমালি কয়টা, 6 হচ্ছে পূর্ণ, আর অর্ধপূর্ণ কত, 3 না, তাহলে এখানেও কিন্তু অযুগ্ম ইলেকট্রন কত, 3টা, ঠিক আছে। তো দেখো 4s1, এখানে দেখো s এর জন্য সর্বোচ্চ কত, মানে পূর্ণ থাকলে 2, অর্ধেক করেছে মানে অর্ধপূর্ণ 1, তাহলে এখানে কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, 1। এভাবে তুমি মনে রাখতে পারো। এবার দেখো হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, তাহলে হুন্ডের নিয়ম কি ছিল, হুন্ডের নিয়ম হচ্ছে বিজোড় অবস্থায় থাকে না, ওইটা। দেখো মানে প্রথমে এগুলোকে আগে তোমার প্রথম কাজ হচ্ছে, দেখো যে 2px, তারপর দেখো 2py, তারপর দেখো 2pz, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার যদি, দেখো আমি যদি 2p4 বলি, তার মানে প্রথম কাজ হবে একটা একটা করে আগে ভাগ করে দেওয়া, তাহলে দেখো একটা ভাগ করলাম, একটা ভাগ করলাম, একটা ভাগ করলাম, এরপরে অবশিষ্ট কে একটা না, ওই এক আগে কি প্রথম জন পাবে, তারপরে যাবে, তাহলে প্রথম জন পাইলো 1, তাহলে এখানে 2, তারপর 1, মানে প্রথম কাজ হচ্ছে আগে সবার আগে সবগুলা ঘর এক, যদি মানে 3 থাকে তাহলে একবারে বই করে দিলা, তারপর 4 থাকলে কি একবারে বই করে দিলা, তারপরে অবশ্যই প্রথম ঘরে যাবে। দেখো এ নাম্বার অপশনে কি করছে, দেখো 2 আর 1 3, ভালো কথা। 3 মানে কি, প্রত্যেকটাতে একবার করে যাবে না, এক এক করে, তো এখানে 1 হইতো, এখানে 1 হইতো, তারপরে এখানে 1 হইতো, বাট এখানে কি আগে দিয়ে আসে 2, তারপর 1, পরেরটা ফাঁকা, এটা কি হবে, এটা তো হবে না, মানে মানতেছে না, মানে প্রত্যেকটা বিজোড় ভাবে আরেকবার যাবে, আগে বিজোড় সংখ্যক ভাবে যাবে, সর্বোচ্চ অবস্থায় থাকে, বিজোড় সংখ্যক ইলেকট্রন সর্বোচ্চ অবস্থায় থাকবে, তাহলে সবার আগে একটা একটা করে যাবে, তারপরে অবশিষ্টটা আবার প্রথম থেকে ভাগ ভাগ হয়ে যাবে, তো এটা কি ভুল। তো 2 নম্বরে যদি আসে, দেখো আমরা জাস্ট এই অরবিটাল করব, দেখো মাঝখানে এটা 1, এবার 2, এটা 0, এটা কি হবে, এটা হবে না, তাহলে সবার আগে একটা একটা করে যাবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, তারপরে একটা যে অবশিষ্ট, ওই একটা, এখানে 3টা না, তাহলে একটা একটা করে হইতো, তাহলে এটা অ্যান্সার হবে না।
তারপর দেখো 1:2 2p(x1) এই যে এটা দেখো কোনটি সঠিক, দেখো 2p(x1) 2p(z1) এটা কিন্তু সঠিক হয়, এটাও কিন্তু সঠিক হয়। দেখো p1 py তারপর pz এটাও হয়, তারপর 2p1 মানে সর্বোচ্চ বিজোড় অবস্থায় আছে। দেখো এই দুইটাই কিন্তু হয়, এই দুইটাই কিন্তু হয়, ঠিক আছে। হয়তো এখানে আমি তুলতে ভুল করছি, হয়তো এখানে 0 ছিল, এখানে হয়তো 1 ছিল, তাহলে এটা হবে না। আর এটা দেখো 2p(x1) 2p1 z1, ঠিক আছে। দেখো প্রত্যেকটাতে একটা একটা করে ভাগ হয়ে গেছে। তারপরে কিন্তু যদি 4 হইতো লাগে এখানে আসতো, তারপরে এক এক, ঠিক আছে। আশা করি বুঝতেছো। তাহলে আমাদের অ্যান্সারটা করে ডি নাম্বারটা, ঠিক আছে। যেমন আমি যদি আবার p5 দিয়ে বুঝাইতাম, দেখো p4 দিয়ে বুঝাইছিলাম, কিন্তু p4, তাহলে দেখো এখানে আমি কি বললাম, একটা দুইটা তিনটা অরবিটাল থাকে, তাই না। তাহলে প্রথম কাজে একটা কটা করে নিবা আগে, 4 আছে 4টা ইলেকট্রন, তাহলে প্রথমে একটা একটা করে যাবে, একটা একটা, অবশিষ্ট কটা একটা নাও, একটাকে এই ঘরে যাবে, তাহলে কিন্তু মিলে গেছে, তাই না। আর কি আছে না, তাহলে এখানে হয়তো, তাহলে দেখো 2p5 যদি বলতাম, তাহলে কি হইতো বলতো, প্রথম কাজ কি, একটা একটা করে আগে দাও, একটা একটা একটা, বাকি আছে কয়টা, দুইটা, তাহলে প্রথমে একটা যাবে, তারপরটায় দুইটা, একটা যাবে ফাঁকা। তো এইভাবে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই যে 2px 2py। তো দেখো কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, ইলেকট্রন বিন্যাস সঠিক কি হবে, দেখো Zn2+, ঠিক আছে, জিঙ্ক, তারপর 2+, এটা তোমাকে বলছে, তো এটা ইলেকট্রন বিন্যাস সেম আছে কিনা এটা মিলাইতে হবে তোমাকে। তো আমাকে এখানে দেখো আমাদের যে 32, সরি এখানে তোমার হচ্ছে 18 20 30, ঠিক আছে 30, এখানে আছে জিঙ্কের ক্ষেত্রে 30, দুইটা ইলেকট্রন বাদ, দুইটা ইলেকট্রন বাদ, তাহলে এখানে 4s2 ছিল, ঠিক আছে 4s2 ছিল, দুইটা বাদ গেছে, তাহলে কি আর্গন 310। নিকেলের ক্ষেত্রেও এটা হবে না, আয়রনের ক্ষেত্রেও হবে না, কারণ এই যে 2 এই দুইটা বাদ যাবে, নিকেলের ক্ষেত্রে 2+, এখান থেকে 2 বাদ যাবে, ঠিক আছে। তো এখানে মিলতেছে না, আমার শুধুমাত্র জিঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা মিলে, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস সঠিক, ঠিক আছে। জিঙ্ক, জিঙ্ক যদি করো তাহলে জিঙ্কের ক্ষেত্রে দেখো আর্গন থাকে, তারপর হচ্ছে 4s2 থাকে, তারপর হচ্ছে 3d10 থাকে, দেখো 30 মিলে গেল, ঠিক আছে। কিন্তু যখন আমরা Zn2+ বলছি, Zn2+ মানে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 4s সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন চলে গেল, তাহলে 4s বাদ থাকলো কি, দেখো তো আর্গন, তো দেখো 3d। এবার দেখো নিম্নের কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়, মানে ভুল তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে খুব ভালো কথা, তাহলে দেখো আমরা চলো মিলাই। সোডিয়াম প্লাস, তার মানে কত, এখানে 11 ছিল, ঠিক আছে। তাহলে 11 যদি হিসাব করি, দেখো তো 1s2 2s2 10, তাই না। ইলেকট্রন এখানে কি 3, তারপর এখানে 3s1 হইতো যদি আমাদের সোডিয়াম থাকতো, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে কি আমাদের এটা সঠিক আছে। ক্লোরাইডের ক্ষেত্রে দেখো সেম ভাবে 4s1 হইতো, এখান থেকে কিন্তু চলে গেছে, ঠিক আছে। 4s1 ছিল এখানে, এটা চলে গেল, ঠিক আছে। সর্বশেষ কক্ষপথ কি একটা ইলেকট্রন চলে গেল না, মাইনাস মানে কি সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 4s1 ওটা বাদ গেছে, তাহলে বি নাম্বারটা সঠিক। কার্বনের ক্ষেত্রে কত, 6, দেখো 2 2 4, 2 2 4 আর 2 6, এটাও মিললো। কপারের ক্ষেত্রে কি ছিল, 29, 29টা কিভাবে মিলাইছিলাম আমরা, 29 দেখো 4s1 ছিল, এখানে ছিল 9, এভাবে মিলাইছিলাম, তাই না। বাট এখানে কিন্তু মিলতেছে, এখানে মিলতেছে না। তাহলে কপারের ক্ষেত্রে কি ছিল, কপার 29টা কিভাবে মিলাইছিলাম আমরা, যে আর্গন এখানে ছিল 4s1, এখানে ছিল কত 3d10, এরকম ছিল, তাই না। সেটা কিন্তু মিলতেছে না, ব্যতিক্রম নিয়ম বলছে, তাহলে কি কপার এটা। এবার দেখো এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 3 4s2 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস বের করার জন্য তোমার কি সবগুলো ইলেকট্রন যোগ করতে হবে। এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে দেখো তো, 2 যোগ 2, 2 যোগ 2 যোগ 6 যোগ যোগ 6 যোগ হচ্ছে 6 যোগ, ঠিক আছে। 3p6 পর্যন্ত কত 18, তার সাথে 2 যোগ কত 20, তার সাথে 6 26, 26 কার ছিল, 26 ছিল হচ্ছে আয়রনের। দেখো পাউলির বর্জন নীতি মেনে চলে নাকি, পাউলির বর্জন নীতি, ঠিক আছে। পাউলির বর্জন নীতি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা থাকবে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাগুলো বিজোড় অবস্থায় থাকবে, ঠিক আছে, বিজোড় অবস্থায় থাকবে, তাহলে এটা কি বলতো, পাউলির বর্জন নীতি মানবে না। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা আসি, তো হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 1 একটা ইলেকট্রন, এখানে আমাদের অরবিটাল তো নাই, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের আলটিমেটলি পাউলির বর্জন নীতি মানবে না, সর্বোচ্চ বিজোড় অবস্থায় রাখতে হবে ইলেকট্রন গুলা, এরকম কিন্তু এখানে থাকে না। তাহলে পাউলির বর্জন নীতি মেনে চলে নাকি, হাইড্রোজেন যেটা আছে এটা মেনে চলে না, ঠিক আছে। পরবর্তী দেখো হুন্ডের নীতি কোনটির জন্য প্রযোজ্য নয়, হুন্ডের নীতি, তো হুন্ডের নীতি আমাদের এইগুলার জন্য কি অরবিটাল আছে, এস এর জন্য কিন্তু আলাদা এক্সট্রা অরবিটাল নাই,
ঠিক আছে, এর জন্য দেখো n+l, দেখো 2l+1 এরকম মান। এল এর জন্য কি জিরো না, তো একটা অরবিটালের জন্য এইভাবে মান আসবে না। ঠিক আছে, তো এস এর জন্য তো হবে আসে না, হুন্ডের নিয়ম আমাদের প্রয়োজন নাই এস অরবিটালের জন্য, বাকিগুলোর জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য। ঠিক আছে, এস এর জন্য প্রযোজ্য না। এবার দেখো নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, তার মানে যেটা তোমার হচ্ছে সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থায় আছে। ঠিক আছে, সর্বশেষ কক্ষপথগুলো পরিপূর্ণ অবস্থায় আছে। আমাদের ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন 17 তুমি এটা ইলেকট্রন বিন্যাস করবা, করার পরে দেখবা যে এখানে হুন্ডের নিয়মটা মানতেছে না। ঠিক আছে, ক্লোরিনটা এখানে হচ্ছে আমাদের হুন্ডের নিয়ম কি মানবে না, আছে ক্লোরিন। ঠিক আছে, এবার দেখো আমাদের ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে, ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আগে ইলেকট্রন বিন্যাসটা করবো। ইলেকট্রন বিন্যাস ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কত, 25। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করে অযুগ্ম ইলেকট্রন তুমি কিন্তু পেয়ে যাবা। দেখো এখানে আর্গন 18 পর্যন্ত যাবে, তো দেখো 4s2, তাহলে কত 20 হয়ে গেল, তাই না, 20 হয়ে গেল। তারপর দেখো এখানে 3d5, 3d5, দেখো এই যে সর্বশেষ কক্ষপথ আমাদের অযুগ্মর ক্ষেত্রে যদি বলি, তাহলে এই পার্টটাতে 3d5 মানে কি অর্ধপূর্ণ না, তাহলে অর্ধপূর্ণ থাকলে যে সংখ্যাটা ওইটাই আলটিমেটলি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, সেটা কত, 5। এই যে 5 হচ্ছে আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, 5 হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। দেখো আমাদের নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে আমাদের বর্ণালীমিতি। তো বর্ণালীমিতি থেকে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা দেখো, প্রথম দিকে যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি কার কম, এই প্রশ্নটা খুবই আসে। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্যের এই যে চার্টটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, তো গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তারপরে এক্স রে রশ্মি, তারপর অতিবেগুনি রশ্মি, তারপর দৃশ্যমান আলোর রশ্মি, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি, এরপর মাইক্রোওয়েভ, তারপর রেডিও। তো রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ঠিক আছে, সবচেয়ে বেশি কার, রেডিও ওয়েভ হচ্ছে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এবং গামার হচ্ছে সবচেয়ে কম, এটা হচ্ছে গামার সবচেয়ে কম। এরপর দেখো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক সম্পর্ক আছে, তো কম্পাঙ্ক যেটা আছে, কম্পাঙ্ক প্রপোর্শনাল টু 1/λ, তার মানে ল্যামডার ব্যস্ততাধিক, তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি কম্পাঙ্ক তার সবচেয়ে কম। দেখো আমাদের কম্পাঙ্ক এবং শক্তি ক্রম উল্টাই গেছে, কেন, শক্তি কি জানো তো, শক্তি প্রপোর্শনাল টু মিউ বা কম্পাঙ্কের সমানুপাতিক, কম্পাঙ্ক যার বেশি শক্তি তার তো বেশি হবে। গামা রশ্মির কি কম্পাঙ্ক বেশি, মানে উল্টায় যাবে। ঠিক আছে, দেখো যেখানে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ছিল, সেক্ষেত্রে কম্পাঙ্ক সবচেয়ে কম হবে কার, রেডিও ওয়েভের। ঠিক আছে, কম্পাঙ্ক সবচেয়ে কম, কম্পাঙ্ক সবচেয়ে কম, কারণ কি বিপরীত ধর্ম ব্যস্তানুপাতিক। ঠিক আছে, কম্পাঙ্ক কম হবে এবং শক্তিও কি হবে, কম হবে। তো এই চারটা মনে রাখতে হবে। ঠিক আছে, গামা, এক্স রে, অতিবেগুনি, দৃশ্যমান, মাইক্রোওয়েভ, রেডিও, তুমি যে কোনো একটা মনে রাখবা, মাথায় রাখবা যে অপরটা কি হবে উল্টো, এই যে সূত্র ভি মিউ প্রপোর্শন টু 1/λ, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের চারটা কেমন হবে, রেডিও আছে, দৃশ্যমান আছে, অতিবেগুনি আছে, গামা। তাহলে গামার পরে কি হবে বলতো, অতিবেগুনিটা কি, দেখো তো আমাদের অতিবেগুনি কি, অতিবেগুনি দৃশ্যমানের থেকে কিন্তু ছোট, দৃশ্যমানের থেকে ছোট। তাহলে আমাদের প্রথমে গামা হবে, তারপর অতিবেগুনি হবে, তারপর কি হবে, দৃশ্যমান হবে, তারপর হবে রেডিও। ঠিক আছে, তাহলে এ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। প্রথমে কি গামা, গামার সবচেয়ে ছোট, তার থেকে একটু বড় কে অতিবেগুনি, দেখো এই যে অতিবেগুনি ইউভি, তারপরে দৃশ্যমান, তারপরে কি ছিল অবহেলিত আয়ার, অথবা তারপর ছিল মাইক্রোওয়েভ, তারপর ছিল রেডিও। তাহলে রেডিও দেওয়া আছে, রেডিও এভাবে মনে রাখতে হবে। তো নিচের কোনটির ফোটনের শক্তি সবচেয়ে কম, ফোটনের শক্তি কম মানে কি, তার ল্যামডা বড়, তার ল্যামডা বড়। দেখো এখানে গামারে সবচেয়ে কম, ল্যামডার মান সবচেয়ে কম, মাইক্রোওয়েভ, ভিজিবল রে, তারপর এক্স রে। তাহলে এখানে যদি আমি দেখি আমাদের মাইক্রোওয়েভটা কিন্তু সবচেয়ে বড়। ঠিক আছে, যদি ল্যামডার ক্রম বলে, ল্যামডার ক্রম যদি আসে, ল্যামডার ক্রমের ক্ষেত্রে কি আসে, দেখো তো মাইক্রোওয়েভ এটা সবচেয়ে বড়। তারপর আমাদের কি আসে, দেখো তো ভিজিবল রে, ঠিক আছে, ভিজিবল রে আসে, তারপরে আসে আমাদের কি এক্স রে আসে, তারপরে আমাদের হচ্ছে গামা। ঠিক আছে, গামার শক্তি কিন্তু সবচেয়ে বেশি, আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি, কারণ কি এটার কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। আর এখানে আমাদের মাইক্রোওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো, এর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কম্পাঙ্ক কি হবে, কম হবে। কম্পাঙ্ক এবং হচ্ছে আমাদের যে শক্তি, কম্পাঙ্ক এবং শক্তি এটা কি হবে, কম হবে। অ্যান্সার কি answer? পরবর্তী দেখো এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালীমিতিক পদ্ধতি ব্যবহার করা হয়, তো আমাদের এনএমআর, এমআরআই যে প্রযুক্তি এটাতে আমাদের এনএমআর এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এমএনএমআর সক্রিয়, ঠিক আছে, এই পরমাণুগুলো ব্যবহার করা হয়। এটা মূলত কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস ম্যাগনেটিক রেজোন্যান্স। ঠিক আছে, নিউক্লিয়াস ম্যাগনেটিক রেজোন্যান্স। ঠিক আছে, এটা মনে রাখবা।
এখানে অ্যান্সার কি হবে এনএমআর। তো আমাদের এনএমআর সক্রিয় পরমাণুগুলো অনেক সময় আসে। তো এটা হচ্ছে আমাদের দেখো হাইড্রোজেন, কার্বন, ক্লোরিন এরকম আছে। তো এক্ষেত্রে কি হবে বলতো, এক্ষেত্রে শর্তটা হচ্ছে এনএমআর এর শর্ত হচ্ছে তোমার হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে, ভর সরি, এখানে আমাদের যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, ঠিক আছে, এখানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন এবং হচ্ছে নিউট্রন, প্রোটন এবং নিউট্রন জোর হওয়া যাবে না, ঠিক আছে, জোর হওয়া যাবে না, জোর হওয়া যাবে না। অর্থাৎ প্রোটন সংখ্যা যদি ঋণাত্মক হয় তাহলে তোমার সরি প্রোটন যদি তোমার হচ্ছে এখানে বিজোড় হয় তাহলে নিউট্রন হতে হবে জোর, আবার নিউট্রন যদি বিজোড় হয় প্রোটন হতে হবে জোর, মানে একই হওয়া যাবে না, ঠিক আছে, একই জোর হওয়া যাবে না, বিজোড় হওয়া যাবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে, একই হওয়া যাবে না, যদি এক হয় তাহলে মিলবে না। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি যদি হিসাব করো, তবে কার্বনের ক্ষেত্রে দেখো 6, এখানে হিসাব করো 6 আর 7 13, তাই না? দেখো 7 হচ্ছে নিউট্রন সংখ্যা যেটা বিজোড়, আর দেখো প্রোটন সংখ্যা কিন্তু জোর, তাহলে নিউক্লিয়াসে হিসাব নিকাশ হবে। নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসে কে কে থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে না? তো নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের দুইটা কিন্তু একই হওয়া যাবে না, অর্থাৎ জোড় সংখ্যক, বিজোড় সংখ্যক এরকম কিন্তু হওয়া যাবে না, তাহলে কিন্তু কাজ হবে না। প্লেনেমার সক্রিয় পরমাণু কি, হাইড্রোজেন 1, কার্বন 13, ক্লোরিন 19, তারপর ফ্লোরিন দেখো 31, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো জীবাণুনাশক, জীবাণুনাশক কোন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি ব্যবহার করা হয়? আমাদের যে ইউভি রশ্মি, আমাদের যে ইউভি রশ্মি, তো ইউভি রশ্মির ব্যবহার আছে অনেকগুলা, তো ইউভি রশ্মির বিভিন্ন ক্ষেত্র আছে, কোথায় কোনটা ব্যবহার করা হয় একটু মাথায় রাখবা। বিশেষ করে আমাদের জীবাণুনাশকটা খুবই গুরুত্বপূর্ণ, জীবাণুনাশক হচ্ছে ড্রাগ শনাক্তকরণে, প্রোটিন অ্যানালাইসিসে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর অপটিক্যাল সেন্সর, এটাও ইম্পর্টেন্ট। তো এই কয়টা মাথায় রাখবা। দেখো 230 থেকে 380 অপটিক্যাল সেন্সর, তারপর 240 থেকে 280 এটা হচ্ছে জীবাণুনাশক, তারপর দেখো 200 থেকে 400 এটা হচ্ছে ড্রাগ শনাক্তকরণ, তারপর 270 থেকে 360 এটা হচ্ছে প্রোটিন অ্যানালাইসিস। কাজে এখানে প্রত্যেকটা সিরিয়ালে যদি মনে রাখতে পারো, দেখো এখানে 30 230, তারপর 230 240 200 এভাবে মনে রাখতে পারো, তাহলে একটা কাজ হবে, কয়েকবার লিখবা খাতায়, কয়েকবার লিখবা, লিখলে আর কয়েকটা এমসিকিউ সলভ করলে অনেক মনে থাকবে, ঠিক আছে। দেখো জীবাণু সেক্ষেত্রে আমরা কত দেখলাম, 240 থেকে 280, 40 থেকে 280। এরপরে দেখো আমাদের আমাদের যে সিরিজ গুলা, ঠিক আছে, আমাদের যে হাইড্রোজেন সিরিজ গুলা, এখানে আমাদের কিছু মনে রাখতে হবে। তো এখানে আমার একটা টেকনিক আছে, দেখো লাইলির বাবা পেলো বাস্কেটবল, লাইলি দিয়ে আমরা লাইম্যান সিরিজ, তারপর বামার সিরিজ, প্যাশন সিরিজ, প্রাকৃত সিরিজ, মুন সিরিজ, হামপ্রে সিরিজ, দেখো সবগুলো ইলেকট্রন, ঠিক আছে, এটা কক্ষপথ, আমরা কক্ষপথ, সবগুলো ইলেকট্রন প্রথম কক্ষপথে চলে আসে, সবগুলো কক্ষপথ থেকে মানে ইলেকট্রন গুলো প্রথম কক্ষপথে চলে আসে, তাহলে কি হবে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজে আমাদের যে N1 মানে কি, N1 মানে কি ইলেকট্রন গুলা কোন কক্ষপথে আসছে, N1 মানে কি ইলেকট্রন গুলা কোন কক্ষপথে আসে, কোন কক্ষপথে ফিরে আসে, কোন কক্ষপথে ফিরে আসে, ফিরে আসে। দেখো আমাদের ইলেকট্রন গুলা, দেখো যখন সর্বোচ্চ ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন, ওই ইলেকট্রনটা যখন নিচের দিকে আসে, তাহলে এখানে ইলেকট্রনের কি শক্তি বেশি না? এখানে অবশ্যই উচ্চ শক্তি স্তরে শক্তি সংখ্যা বেশি থাকে, তাহলে এখানকার ইলেকট্রনের কি শক্তি বেশি, তাহলে এর কি কম শক্তির একটা কক্ষপথে আসছে, তাহলে এক্সট্রা যে শক্তি ছিল, দেখো এখানে যদি আমাদের E2 হয় এবং এটা যদি E1 হয়, তাহলে এক্সট্রা যে শক্তির পার্থক্য সেটা কত হবে, E2 মাইনাস E1, E2 মাইনাস E1। ওই যে বাকি যে এক্সট্রা শক্তি, এই শক্তিটা কি ফটন আকারে কিন্তু নির্গত হয়, ঠিক আছে, এই শক্তিটা কি হয়, বিকিরণ হয়, এই শক্তিটা কি হয়, বিকিরণ হয়। এই যে বিকিরণের আর কি আমাদের হাইড্রোজেন বর্ণালী সিরিজ ওখান থেকে আসে। তোমার N1 টা কি সবগুলা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, সবগুলা যদি দেখো প্রথম শক্তি স্তরে চলে আসে তাহলে এটা কি লাইম্যান সিরিজ হবে। তারপর ইলেকট্রন গুলো যদি দ্বিতীয় শক্তি স্তরে চলে আসে তাহলে দ্বিতীয় শক্তি স্তরে চলে আসলে কি হবে, বামার সিরিজ হবে। তৃতীয় শক্তি স্তরে আসলে কি হবে, প্যাশন সিরিজ হবে। চতুর্থ শক্তি স্তরে আসলে কি হবে, ব্রাকেট সিরিজ হবে। তারপর দেখো পঞ্চম আসলে কি হবে, ফোন হবে। তারপর ষষ্ঠতে আসলে কি হবে, হ্যাম্প্রিজ হবে। তো লাইলি বাস্কেটবল এখান থেকে মনে রাখতে পারো, লাইলি লাইম্যান, বামা, বাবাতে বামার, পেলোতে পেসছেন, বাস্কেটে বাকেট, ফুলতে ফোন এবং হাসতে, ঠিক আছে। তো মনে রাখতে পারবো। এই যে এখানে অঞ্চলগুলা, ঠিক আছে, ইউভি অঞ্চলে কে থাকে, ইউভি অঞ্চলে লাইম্যান সিরিজ থাকে। তারপর দৃশ্যমান অঞ্চলে কে থাকে, বামার সিরিজ থাকে। তো দেখো আয়ার অঞ্চলে কে থাকে হচ্ছে প্যাশন, অতি অবলোহিত। তারপর দেখো ব্রাকেটে অবলোহিত আছে, তারপর ফোন্ডেও অবলোহিত আছে। এগুলো বাকি সবগুলাই অবলোহিত থাকে, প্যাশন, ব্রাকেট, ফোন্ড এগুলো সবগুলাই আয়ারে থাকে। এখানে বামারটা হচ্ছে তোমার ভিজিবলে থাকবে এবং লাইম্যানটা থাকবে হচ্ছে ইউভিতে, ঠিক আছে, লাইম্যান ইউভিতে, বামার হচ্ছে ভিজিবলে, এবং বাকি যে তিনটা এগুলো হচ্ছে আমাদের অবহেলিত বা আয়ারে থাকে, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবে। তো এগুলো এখানে এই চার্ট থেকে সবগুলো তথ্য ইম্পর্টেন্ট আমাদের জন্য। তার মধ্যে দেখো ইলেকট্রন এখান থেকে বেশি আসে, এটার এই দুইটা মিলে প্রশ্ন আসে, ঠিক আছে, দুইটা মিলে প্রশ্ন আসে। তো এখানে আমাদের অনেক সময় গাণিতিক প্রশ্নগুলো আসে দেখা যায়। দেখো ওই যে তরঙ্গ সংখ্যা বা 1/λ এটা সমান সমান আর এইচ, ঠিক আছে, আর এইচ। তো দেখো 1/n1² মাইনাস 1/n2²। তো আমরা ম্যাথ করবো তখন আমরা এই সূত্রগুলো আলোচনা, ঠিক আছে, তরঙ্গ সংখ্যা বের করার যে ম্যাথ গুলো এগুলো আমরা করবো। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা।
দেখো প্রশ্ন সলভ করি, অসীম দূরত্ব থেকে ইলেকট্রনগুলো চতুর্থ শেলে আসছে, তাহলে কি লাইলির বাবা পাবে বাস্কেট ফুল, তাহলে চতুর্থ কি আসে, চতুর্থ পাবে কিন্তু ব্রাকেট। ঠিক আছে, চতুর্থ কি আসে ব্রাকেট। আর ব্রাকেটটা কি বলতো আয়ার অঞ্চল, এটা কি আছে আয়ার অঞ্চল, কিভাবে মনে রাখবা, এটা কি হচ্ছে বলতো ব্রাকেট সিরিজ। সবগুলা ইলেকট্রন কি আসে চতুর্থ শেলে স্থানান্তর হইলো, এটা কি হবে ব্রাকেট হবে। কোয়েশ্চেন বলে লাইলির বাবা পাবে, লাইলির বাবা পাবে, তাহলে এটা কি 3 নম্বর কক্ষপথে আসবে। আমার দ্বিতীয় কক্ষপথে আসবে। তোর ফোন, ঠিক আছে বাস্কেট ফুল, তাহলে এটাকে পঞ্চম কক্ষপথে আসবে, তো এইভাবে মাথায় রাখবে। এবার দেখো ইলেকট্রন সমূহ দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলে বর্ণালীতে যে রেখা পাওয়া যায়, তাহলে আমাদের দ্বিতীয় শক্তি স্তর মানে কি লাইলির বাবা, বাবার জন্য কি বামার, তাহলে এই যে বামার হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা কি দ্বিতীয় শক্তি স্তর। প্যাশন পাবে বাস্কেট ফুল, এটা কি তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে। তো লাইমেনের ক্ষেত্রে কি প্রথম শক্তি স্তর, পান্ডের ক্ষেত্রে কি পঞ্চম 25। এভাবে আমরা এবার দেখো শিখা পরীক্ষা, তাহলে অঞ্চলগুলো এমন আছে, তো অঞ্চলগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে ইউভিটা কোন অঞ্চলে, বামারটা কোন অঞ্চলে, ঠিক আছে মাথায় রাখবে। দেখো এরপর আমাদের হচ্ছে শিখা পরীক্ষার জন্য এই 4টা ইম্পর্টেন্ট। তো শিখা পরীক্ষার ক্ষেত্রে দেখো আমাদের লিথিয়াম, লিথিয়াম কি করে, লিথিয়াম উজ্জ্বল লাল দেয়। সোডিয়ামটা ইম্পর্টেন্ট, সোডিয়ামটা ইম্পর্টেন্ট দেখো সোনালী হলুদ। তারপর হচ্ছে পটাশিয়াম কি করে বেগুনি দেয়। তারপর হচ্ছে রিবিডিয়াম হচ্ছে লালচে বেগুনি। সিজিয়াম হচ্ছে নীল। তারপর লেড হচ্ছে সাদাতে লাল। তারপর বেরিয়াম হচ্ছে কাঁচা আপেলের মতো। ক্যালসিয়ামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্যালসিয়ামটা স্ট্রনশিয়ামটা এটা আমরা দেখবা। কপারটা হচ্ছে সবুজ আর নীল, এদিকে হচ্ছে তোমার পটাশিয়ামটা দেখবা, সোডিয়াম দেখবা, লিথিয়াম দেখবা, সিজিয়ামটা মাঝে মাঝে আসতে দেখা যায়, ঠিক আছে। তো এগুলো একটু ভালো, ইটার নাই লাল, ক্যালসিয়াম কই, যে ক্যালসিয়াম ইটার নাই লাল, ঠিক আছে। শিখা পরীক্ষা কারা দেয় না দেখো, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আয়রন 2+, এবং ফেরাস 2+, এগুলো কিন্তু আমাদের জন্য বিশেষ করে যে এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে। বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এই দুইটা শিখা পরীক্ষা দেয় না, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো শিখা পরীক্ষায় নিচে কোনটি ব্যবহার করা হয়, শিখা পরীক্ষায় আমরা কোনটা ব্যবহার করি, ঠিক আছে। শিখা পরীক্ষায় কি ব্যবহার করা হয়, শিখা পরীক্ষায় আমরা প্লাটিনাম তার ব্যবহার করি, ঠিক আছে, প্লাটিনাম তার, প্লাটিনাম তার। এবং আমাদের অ্যাসিড যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আমাদের কি করি গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে শিখা পরীক্ষায় কি ব্যবহার করা হচ্ছে, প্লাটিনাম তার ব্যবহার করা হয় এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন। দেখো শিখা পরীক্ষায় ব্যবহৃত হয় কোন অ্যাসিড, অ্যাসিড যদি বলে তাহলে সেটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি অবশ্যই গাঢ়, ঠিক আছে, গাঢ় হাইড্রোক্লোরিক, হালকা না কিন্তু। তো দেখো শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ, সোনালী হলুদ না, সোনালী হলুদ কি ছিল সোডিয়াম, সোনালী হলুদ কি ছিল সোডিয়াম। এবার দেখো শিখা পরীক্ষায় ইটার ন্যায় লাল, লালের জন্য ইটার ন্যায় লাল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই, ক্যালসিয়াম হচ্ছে আমাদের ইটার ন্যায় লাল। তো দেখো কোনটি শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না, তো দেখায় না ক্ষেত্রে আমরা কি দেখছিলাম ম্যাগনেসিয়াম 2+, তারপরে বেরিলিয়াম 2+, এগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ দুইটা, ঠিক আছে। কারণ এটা কি বিজোড় ইলেকট্রন সংখ্যা থাকে না, এদের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন থাকে না। তো দেখো খালি চোখে পটাশিয়াম আয়নের বৈশিষ্ট্যমূলক শিখা বর্ণ কোনটা, খালি চোখে যদি আমরা দেখি, এটা হচ্ছে সি নাম্বারটা, আমাদের হালকা বেগুনি, পটাশিয়ামের কথা বলছে তাই না। পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম কি করে, পটাশিয়াম হচ্ছে যে হালকা বেগুনি রং, পটাশিয়াম কি করে হালকা